মানুষ ভুলে কখন? যখন কেউ মুখস্থ করে। আমি যদি মুখস্থ না করি আমার তো ভোলার কিছু নেই। ৩ অঙ্কের যে গুণগুলো আছে সেগুলো তো আমি করতে পারছি না। পড়েছি হয়তো ৫০০ ঘন্টা, কিন্তু স্ট্র্যাটেজি করছি ১০০০ ঘন্টার। তো তোমরা উত্তরণের উপর কিভাবে কনফিডেন্স পাইলা? আমার সেলফ কনফিডেন্স যেখানে ছিল না সেটা হচ্ছে যে আমি কি এতদিন ধরে লেখাপড়া করতে পারবো নাকি। ইভেন আমার মনে আছে সফটওয়্যার টিম ঈদের দিন সকালবেলাও ওরা কোডিং করছে। ফাইনাল ইয়ারের দিকে এক প্রোগ্রামে ভিসি স্যার বলছিলেন যে আসলে তোমাদের তো আমরা এই জায়গাতে আসলে টেক্সটাইল সম্পর্কে অত জ্ঞান দিতে পারি না। প্ল্যান বিটাকে অত গুরুত্ব দিতাম না, আমি সবসময় প্ল্যান এতে ফোকাস করতাম। পড়ছে ইঞ্জিনিয়ারিং এ, এখন গেল বিসিএস এ, হইলো পুলিশ, হইলো এটা, তো লাভ কি হইলো? যে ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি হইলো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই খুশির মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাহমুদুল হাসান সোহাগ। এবং আমাকে আপনারা ইন জেনারেল উদ্ভাস উন্মেষের বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখেছেন বিভিন্ন সময়। বোধ হয় মোস্ট প্রবাবলি আজকে প্রথমবারের মতো মনে হয় আমি অনলাইনে উত্তরণ নিয়ে কথা বলছি, এবং এটা অনেক বেশি খুশির মুহূর্ত আমাদের জন্য, কারণ উদ্ভাস উন্মেষের অনেক রকম সাকসেস অনেক বছর ধরে হচ্ছে, বাট উত্তরণ এই প্রতিষ্ঠানটাই আমাদের নতুন, জাস্ট করোনাকালে শুরু করা। এই অল্প বয়সী প্রতিষ্ঠান থেকে আমাদের যে সাকসেস আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন, এটা অ্যামেজিং। বিকজ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সামনে যে তিনজন আজকে আছে, তাদের একজন পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছে, একজন প্রশাসনে প্রথম হয়েছে, একজন পুলিশে প্রথম হয়েছে 43তম বিসিএসে। তো এটা কতটুকু খুশির মুহূর্ত নিশ্চয়ই আপনারা গেজ করতে পারছেন। সো আমরা ওদেরকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে শুরুতে অভিনন্দন জানাচ্ছি, বিকজ অভিনন্দন তোমাদের প্রাপ্য। যদিও অভিনন্দন বাসি হয়ে গেছে, কারণ রেজাল্টে হওয়ার পর থেকে অলরেডি তোমরা অনেক অভিনন্দন পাইছো। ওকে, সো একটা খুবই কমন কোয়েশ্চেন হচ্ছে অনুভূতি কেমন। সো এই প্রশ্ন আমি করবো না, বিকজ এটা অযথা ফালতু প্রশ্ন। যদি তাও হইতো যে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো, তাইলেও একটা চান্স থাকতো। থার্ড সে বলতে পারে ভাই আমার মন খারাপ, ফার্স্ট কেন হইতে পারলাম না। এখানে অবশ্য চান্স আছে, পুলিশে ফার্স্ট হয়ে হয়তো সে ভাবছিল পররাষ্ট্রে ফার্স্ট হবো, বা পররাষ্ট্রে ভাবছিল অন্য ক্যাডারে যাবো, বা সেরকম কোনো ফিলিং তো নাই। ইউ আর মানে আলহামদুলিল্লাহ। ওকে, তো লাইফের তোমাদের কি এইটাই সবচেয়ে বড় খুশির মুহূর্ত, নাকি এর চেয়ে কোনো খুশির মুহূর্ত ছিল? আমি কি আগে বলবো? হ্যাঁ, যে কোনো জায়গা। আমার কাছে যাবত পর্যন্ত এটাই সবচেয়ে আনন্দের মুহূর্ত। হ্যাঁ, যেহেতু একটা মানুষের ভিশন থাকে, সেটা পেছনে অনেক মিশন সেট করতে হয়। তো প্রাইমারি পর্যায়ে যে ভিশনটা ছিল, যে বাবার ইচ্ছা ছিল যে আমি তোমাকে প্রতিষ্ঠিত দেখে মরতে চাই আর কি। তো ওই অনুযায়ী সিভিল সার্ভিসের জন্য টার্গেট করে পড়াশোনা করছিলাম। তো ওই ক্ষেত্রে এই সফল হওয়াটা নিশ্চয়ই এ পর্যন্ত এ যাবৎকালীন সবচেয়ে খুশির মুহূর্ত। ভবিষ্যতে কি হবে সেটা অবশ্যই। আমরা প্রথম অনুভূতি শুনলাম শাওনের, যদিও আমি পরিচয় আসলে করাই দেওয়া হয় নাই। তো আমার মনে ছোট্ট করে তোমরা পরিচয়টা দিয়ে ফেলতে পারো ইন দ্য মিন টাইম। শাওনি, শুরুতে একটু ছোট্ট করে তোমার পরিচয়টা দাও। আমি শানিরুল ইসলাম শাওন, আমি 41তম বিসিএস এ বর্তমানে সহকারী পুলিশ সুপার হিসেবে ঢাকা হেডকোয়ার্টার্সে কর্মরত আছি, এবং 43তম বিসিএস এ আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তাহলে শোভন পরিচয়টা দিয়ে দাও। ধন্যবাদ ভাই, আমি এম তারিকুল্লাহ, আমার ডাকনাম শোভন। আমি 43তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং প্রথম স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। আবির? আমি আবির হোসেন, আমি 43তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আগের প্রশ্ন যেটা শাওন বলতেছিল, তোমাদের খুশির মুহূর্ত হিসেবে এটাই কি সবচেয়ে বড়, নাকি এর চেয়ে বড় কোনো খুশির মুহূর্ত ছিল জীবনে? সত্য কথা বলতে ভাই, আসলে আমরা এর আগে লাইফে কখনো এত লম্বা কোনো জার্নির মধ্যে দিয়ে সবাই গিয়েছি নাকি জানা নেই। এখানে প্রায় 3 বছর আমাদের টানা লেখাপড়া করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করা, অনেক কিছুর মধ্যে দিয়ে আসতে হয়েছে। সো এটার প্রাপ্তিটা অবশ্যই একটু স্পেশাল ছিল। সো এই রিসেন্টলি বলবো যে ভাই এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। শোভনের ক্ষেত্রে কি তাই? আমি বলবো সেরকমই, কারণ আমার ক্ষেত্রে যে আনন্দটা সেটা হচ্ছে আমার মায়ের আনন্দ। তো এটা এসেছে এই রেজাল্ট থেকে, তো আমি বলবো এই জন্য এটা আমার। তোমাদের জীবনে কি এর চেয়ে আরো কোনো বড় খুশির কোনো মুহূর্ত ঘটার কোনো সুযোগ আছে? কি হইলে মনে করো যে আরো বড় খুশির ঘটনা হতে পারে সেটা? আবির? আসলে ভাই কখনো বুঝতে পারি নাই যে বিসিএস এর রেজাল্ট নিয়ে এত খুশি হব। সো সামনে কিসে অনেক খুশি হতে পারি সেটা আসলে এখনো মাথায় নাই। তার মানে ওরকম কোনো বড় ড্রিম এখনো দেখো না? সেরকম তো এখনো ভাবে। তোমাদের ক্ষেত্রে একই? না, আমার ক্ষেত্রে এটা হতে পারে, ইট ডিপেন্ডস। যে যখন প্রাইমারি ধরেন 5 এর যখন বৃত্তি পরীক্ষা দিলাম, তখন কিন্তু বৃত্তি পাওয়াটাই ছিল সবচেয়ে বড়, তখন পর্যন্ত সবচেয়ে আনন্দের মুহূর্ত, ঠিক না? তো এখন হয়তো ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে দেখা যাবে যে ফাউন্ডেশন ট্রেনিং এ যাচ্ছি, তখন যদি কোনো কারণে ইনশাল্লাহ প্রথম হয়ে যায়, তাহলে ক্যাবিনেট সেক্রেটারি যেদিন হবে সেদিন তো আরো বড় খুশির খবর হইতে পারে না? তো এই যে আনন্দগুলো কি শুধুমাত্র হচ্ছে রিকগনিশনের মধ্যে, মানে আনন্দ কি অর্জনের মধ্যে হইতে পারে না? যেমন ধরো একটা খুব কমপ্লেক্স অঙ্ক আমি করে ফেলছি, এটাও তো আনন্দ দিতে পারে। জি অবশ্যই। তো আনন্দটা কি আসলে সবসময় এই রিকগনিশন থেকে হয়? সবসময় স্বীকৃতি থেকে আসলে আনন্দ হয় না, কারণ আমরা নিজেরা যখন যেটা করতে পারি সেটা আমি নিজে সন্তুষ্ট হচ্ছি কিনা এবং আমার পরিবার। তোমরা তিনজনই তো বললা যে তোমাদের জীবনে এইটাই সবচেয়ে খুশির, বিকজ এটা হচ্ছে একটা স্বীকৃতির বিষয়।
হ্যাঁ অর্জন বটে, বাট অর্জনটা হচ্ছে জাস্ট পরীক্ষায় ফার্স্ট হওয়া, দ্যাট ইজ এখনই যে তুমি কিছু আউটপুট দিয়ে ফেলছো সেটা কিন্তু না। আচ্ছা অবশ্যই। কিন্তু ভাইয়া এটার পেছনে কিন্তু আমাদের এবং আমাদের ফ্যামিলি সকলের আনন্দ জড়িত। রাইট, মানে শুধুমাত্র রিকগনিশনের সব আসলে তাই না, রিকগনিশনের বাইরে হ্যাপিনেসের একটা বিষয় কিন্তু আছে। ফ্যামিলিকে আনন্দিত রিকগনিশনের জন্যই, কারণ বাচ্চার পাশের কলিগ, পাশের বাসার আন্টি সবাই এখন অন্য দৃষ্টিতে তাকাচ্ছে, তাই না? আসলে ভাই এই আনন্দটা ভুলতে পারছি না, কারণ কি আমাদের সবসময় এই রেকগনিশনটা আসছে এখনো, তো এই কারণে আনন্দটা পাওয়ার পরেও ভুলার সুযোগটা এখনো পাচ্ছি না। 2 দিন পর পরই মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা আনন্দিত হতে হবে। সো সেই কারণে আমি আসলে লোকটা খুব একটা ভালো না মনে হয়, কারণ হচ্ছে যে তোমরা আনন্দিত, বাট আমি অযথা খুঁচাইতেছি তুমি আনন্দিত কেন। হ্যাঁ, তা আমি এরকম এই বাচ্চাদের সাথে এরকম দুষ্টামি মাঝে মাঝে করি যে কেমন আছো বাবু, ভালো, কেন ভালো আছো? তো এই প্রশ্ন তো কেউ শুনে না, যদি বলে খারাপ আছে তাহলে না মানুষ বলে কেন খারাপ, ভালো কেন ভালো আছো? তা আমি এরকম অবস্থা যে তোমরা আনন্দিত কেন আনন্দিত। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, এমনি মজা করলাম। তো আমাদের স্টুডেন্ট যারা অডিয়েন্সের ভিতরে তো অনেক ধরনের অডিয়েন্স আছে, বাট মোস্টলি তোমাদের জুনিয়র যারা বিসিএস এর লম্বা জার্নির ভিতরে আছে অলরেডি, তো তাদের যেটা কেস অফ ইন্টারেস্ট মোস্টলি, যে যারা ভালো করে রেজাল্ট তারা আসলে কীরকম স্টুডেন্ট, ওরা কি ভাত খায় নাকি অন্য কিছু খায়, কেমনে পড়ে, কি করে, সেই জায়গা থেকে তোমাদের 3 জন থেকেই জানতে চাই। এবার শোভন থেকে শুরু করতে চাই। তুমি তো ছিলা হচ্ছে আইইউটিতে, তো সো তাই না, ট্রিপলিতে ছিলা। আচ্ছা, তো এই যে তোমার যে এই জার্নিটা সম্পর্কে একটু বলতে পারো? আর মোস্টলি আমি জানতে চাচ্ছি যে তোমার দৃষ্টিতে তুমি কোন এলিমেন্টগুলোকে টপ 3-তে রাখতে চাও, যে ভাই আমি যে অথবা যে কেউ যখন এডুকেশনে সাকসেসফুল হয়, বিশেষ করে পড়ালেখায়, কোন বৈশিষ্ট্যগুলোর কারণে হয়, তোমার ধারণাটা জানতে চাই। আচ্ছা ভাই, জার্নি দিয়ে আমি শুরু করি। আমি 2019-এর ডিসেম্বরে গ্রাজুয়েশন শেষ করি। এরপরে করোনা শুরু হলো, তো আমি বাড়িতে যাওয়ার পরে ডিসিশন নিলাম যে আমি বিসিএস দিব, দেশে থাকবো। তোমার বাড়ি তো হচ্ছে মাগুরা মোহাম্মদপুর উপজেলা। তো শুরু করলাম। এরপরে 41তমতে আমি দিয়েছিলাম প্রিলি, যদিও আমি টিকিনি, বাট এরপরে কাছাকাছি সময় 43-এর প্রিলি আসলো। ওটাতে আমি আমার হায়েস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করলাম এবং আমি টিকে গেলাম। তো আমার যে স্ট্রং জোন ছিল আমি মনে করি আমার রিটেনের জন্য। আমি প্রিলিতে এতটা এফোর্ট দিই নাই, কারণ অনেক বই পড়ে মানুষ, অনেক সময় নিয়ে পড়ে, আমি এটা পাই নাই, সুযোগটা আমার ছিল না। রিটেনের জন্য আমার যেটা কাজে লাগছে, আমি ছোটবেলা থেকেই পেপার পড়তাম। এটা আমি জানি না কিভাবে শুরু হয়েছে, বাট আমি ছোটবেলা থেকেই পড়ি। ছোটবেলা থেকেই বিসিএস এর স্বপ্ন দেখছো? না, আমি স্বপ্ন দেখি নাই, বাট আমি এডিটোরিয়াল পড়তাম, আমার কেন জানি ভালো লাগতো। আমি দেখলাম যে সিলেবাসটা দেখলাম রিটেনের, তো আমার মনে হলো যে না, আমি যদি এটাতে এফোর্ট দিই তাহলে আমার জন্য ভালো হবে, আমি এটাতে ভালো করব। তো আমি ওইভাবে আগালাম। আমি দেখলাম আমার ইংলিশ বা অন্যগুলোতে আমি পারতেছি, আমার জাস্ট যেগুলো আমার জানা নেই, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এগুলো আমি চেষ্টা করি, তাইলে হয়তো ভালো কিছু হবে। তো আমি এভাবে চেষ্টা করেছি। আর একটা মজার কথা বলি যে আমি অসুস্থ ছিলাম রিটার্নের আগে, তখন হচ্ছে উদ্ভাস থেকেই বা উত্তরণ থেকে কেউ একজন আমাকে ফোন দিল যে ভাই আপনি তো এক্সাম দিচ্ছেন না। তো তখন আমি এক্সাম দেওয়া শুরু করলাম এবং আমার নাম্বার বেশ ভালো আসতে থাকলো। তো ওই কথাই যে রিকগনিশনটা আসা শুরু করলো যে একটা ইফোর্ট থেকে, তখন আমি দেখলাম যে না, হইতে পারে। তো আমার ইফোর্ট দেওয়ার পর রিটার্ন রেজাল্ট হইলো, ভাইবা শুরু হলো এবং আল্লাহর রহমতে টিকে গেলাম। তোমার জার্নি থেকে আরেকটু জানতে চাই, তোমার তো আর্লি পড়ালেখা তো মাগুরাতে, জি, স্কুল ওখানে ছিল। এমনিতে স্কুলে কেমন স্টুডেন্ট ছিল? ফার্স্ট সেকেন্ড টাইপের হচ্ছিল নাকি? হ্যাঁ, আমি ফার্স্ট ছিলাম সবসময় ফার্স্ট। তাহলে মানে এইদিকে ফার্স্ট হইতে হলে ওইদিকে ফার্স্ট হইতে হবে নাকি, এরকম নাকি উল্টাও আছে কিনা আমরা দেখবো আর কি, শুনবো। তবে এরপরে ধাক্কা ছিল নটরডেমে এসে, আমি একেবারে 152তম। না, নটরডেমে তো সব ফার্স্ট, সবাই ফার্স্ট। তো নটরডেমেও যখন আমি টপ 50-তে ঢুকলাম, তখন আমার মধ্যে আবার ওই বলবো কি রিওয়ার্ডটা আসলো, রিকগনিশনটা পাইলাম, এভাবে চলতে থাকলো। আচ্ছা, তবে ইউনিভার্সিটিতে আমি লেখাপড়াতে অতটা সিরিয়াস ছিলাম না, একটু খেলাধুলা করতাম, ফুটবলটা খেলতাম। এরপরে মনে হলো এখন জবে ঢুকতে হবে, কিছু একটা করতে হবে, তখন থেকে বিসিএস এর লাইনে আসা। আচ্ছা, তার যেটার সাথে কোশ্চেন করেছিলাম যে কোন কোন বৈশিষ্ট্য তুমি মনে করো? আমি মনে করি যে যেটাকে বলা যায় রিলেন্টলেস থাকতে হবে। আমি আজকে যতটুকুই করি, অল্প করি, বাট লেগে থাকতে হবে, কন্টিনিউটি রাখতে হবে। আমার ক্ষেত্রে হয়েছে আমি রিটার্নে 50 দিন পড়ছি, কিন্তু রেগুলার পড়েছি, সো এটা আমার অনেক বেশি কাজে দিয়েছে। আমি যদি 1 বছরও পড়তাম, আজকে একদিন 7 দিন গ্যাপ, তাইলে হয়তো হইতো না। আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি সাজানোটা উচিত, স্ট্র্যাটেজি থাকা উচিত এখানে, কারণ এখানে 5 লাখ থেকে 500 জন নেবে। সো সবার মার্কে দেখা গেল যে ম্যাথমেটিক্যালি সবাই কাছাকাছি মার্ক পাবে, কি করলে আমি 5 মার্ক বেশি পাবো,
এটা আমার নিজেরই সাজাইতে হবে, এটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে বলে আমি বিলিভ করি। তোমার ক্ষেত্রে একটু যদি জানতে চাই, তুমি স্ট্র্যাটেজিটা কিভাবে সাজাইছিলা? আচ্ছা, আমি পড়েছি হয়তো 500 ঘন্টা, কিন্তু স্ট্র্যাটেজি করছি 1000 ঘন্টার। আমি কি পড়বো, কোন কোশ্চেনটা আসতে পারে, না এটা ট্রু। আমি লিটারালি হ্যাঁ লিটারালি, ওকে। কারণ আমি দেখেছি এত বড় একটা বই, 900 পেজের বই, এখান থেকে আমি লিখতে পারবো এক্সামে 40 পেজ, আমি কি লিখবো, ওকে, কি লিখলে নাম্বারটা বেশি আসবে। আমি একটা চ্যাপ্টার পড়ার পর কোশ্চেনগুলো দেখতাম, প্রিভিয়াস কোশ্চেনগুলো কি আসছে, এগুলো দেখার পর যে এটার থেকে আর কিভাবে লিখলে, স্কিম করে লিখলে আমি বেশি নাম্বার পাবো, এই টাইমের মধ্যে আমি ফিনিশ করতে পারবো, সেইভাবে করতাম আমি। আর কোচিং তো ছিলই, এখান থেকে আমি নাম্বারগুলো দেখতাম, অ্যানালাইজ করতাম, কম্পেয়ার করতাম, সেগুলো আমাকে কাজে দিয়েছে। দুইটা বলছো, আরেকটা পয়েন্ট যদি বলো। আরেকটা এই মুহূর্তে আসতেছে না, আমি যে কি বলবো। ঠিক আছে, ওরা বলতে বলতে তুমি মনে করো। অবশ্যই খুব ইম্পর্টেন্ট কথা বলছো, কারণ ইন জেনারেল সাকসেসের ক্ষেত্রে স্ট্র্যাটেজি শব্দটা খুব একটা আমরা পাই না। যদি বিসিসি, এটা তো অবশ্য বিসিএস এর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এসএসসি এইচএসসি তো আসলে অত স্ট্র্যাটেজিক ভ্যারিয়েশনের কিছু নাই হয়তো। ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি স্ট্র্যাটেজি বলাতে আমার কাছে ভালো একটা পয়েন্ট মাথায় আসছে। আমরা এমনি তো প্রবলেম সলভিংয়ে, মানে যখন আমরা অর্গানাইজেশন রান করি তখন আমরা এই জিনিসটা বলি, যেরকম যে ধরা যাক যে এই বিল্ডিংটা চারদিক থেকে সিল করা, আমার এটার ভিতরে ঢুকতে হবে। আর কেউ একজন হাতুড়ি একটা নিয়ে আসছে, এসে সে মনে করলো ভাই সময় নষ্ট করা যাবে না, ধূপ ধাপ মানে মারা শুরু করলো। এখন দেখা যাচ্ছে সে যে জায়গায় মারা শুরু করছে ওইখানে হচ্ছে সবচেয়ে শক্ত কলামটা পড়ে গেছে। তাহলে এদের সারাদিন ধরে সেই হাতুড়ি দিয়ে মারতে মারতে বললো যে ভাই ইট ডাজন্ট মেক এনি রেজাল্ট। হোয়ার আরেকজন এসে অনেকক্ষণ ধরে বিল্ডিংয়ে চারদিকে খালি ঘুরতেছে, অনেকে দিয়ে বলবে এটা বোকা নাকি, হ্যাঁ কাজ শুরু না করে কি সময় নষ্ট করতেছে। বাট ওই ঘুরতে 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 ও খুঁজে বের করছে বিল্ডিংয়ের সবচেয়ে উইক পয়েন্ট কোনটা, অ্যান্ড ওখানে গিয়ে হয়তো অল্প কয়েকটা বাড়ি দিচ্ছে, ঢুকে গেছে। সো দ্যাট রিয়েলি মেক সেন্স যে এরকম কমপ্লেক্স প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমার এনার্জিটা ঠিক কোথায় ডিরেক্ট করব, এটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো পয়েন্ট বলছো। শাওনের ক্ষেত্রে তোমার একটু জার্নিটা জানতে চাই, দেন এই সেম কোশ্চেন। আমার জার্নি বলতে তিনজনের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডই হয়তোবা সবচেয়ে বর্ণহীন বলতে পারেন, কারণ আমার স্কুল কলেজ সবই। তুমি সবচেয়ে সব বাকিদের জন্য ইন্সপিরেশন। না ইন্সপিরেশন না, বাট আমি আমার পড়াশোনা স্কুল কলেজ সবই হবিগঞ্জে। আচ্ছা, তো সেই জায়গাতে প্রাথমিকের শিক্ষা নিলাম। হবিগঞ্জ কি সদরে? হবিগঞ্জ সদরে না, শায়েস্তাগঞ্জ উপজেলা। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলায় যখন মানে কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম তখন ক্লাস 1 মানে ক্লাসের রোল সবসময় 1 থাকতো, 1 থাকতো 4 বছর। তো তারপরে যখন প্রাইমারি স্কুলে আসলাম হঠাৎ করে, তো আমার আব্বা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু নার্সারি 1 নার্সারি 2 আবার তার পরবর্তীতে কেজি 1 কেজি 2 পড়াশোনা করা হচ্ছে, বয়স তো একটু বেড়ে গেল, ডাবল প্রমোশন দিয়ে দিছে একটু 3 পড়ার দরকার নেই, তুমি 4 এ ভর্তি হয়ে যাও। তো যেটা হলো যে 3 পড়লাম না, 4 এ ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আসলে 3 অঙ্কের যে গুণগুলো আছে সেগুলো তো আমি করতে পারছি না। তো ক্লাসে টিচার একদিন বললেন যে তোমার এত আগের কথা মনে আছে যে আমি যে তখন আসলে আমি একটু কষ্ট পেয়েছিলাম, সেটা তো আমার মাইন্ডে থাকবে। তখন টিচার বললেন যে কি আশ্চর্য, এই ছেলে 4 এসে ভর্তি হয়ে গেল, এখনো যে 3 অঙ্কের গুণ করতে পারছে না, কিভাবে পড়াশোনা কন্টিনিউ করবে। তখন আমি তো খুব আসলে হতাশ হয়ে গেলাম যে এইভাবে হলো তো আমি তো পারছি না। তো বাসায় গেলাম, তো আমার জীবনের প্রথম আসলে শিক্ষক শিক্ষিকা যেটা বলেন আমার আম্মা, উনি ছোটবেলা আমার হোমওয়ার্ক গুলা করাই দিতেন। তো আম্মা বলেন যে ভয় পাওয়ার কিছু নাই, আসলে আমি তোমাকে শিখাই দিই। তো আবার ওই পড়াশোনা শুরু। তো 4 এ 5 এ তার পরবর্তীতে রেজাল্ট ভালো হলো, 5 এ বৃত্তিও পেলাম, যেটা ওই যে রিকগনিশনের কথা যেটা বলছিলেন যে হ্যাঁ সাফল্য আসলে মানুষের কনফিডেন্সটা কিন্তু একটু বেড়ে যায়। 6 এ আমার মানে সুযোগ হয়েছিল জেলার সবচেয়ে ভালো স্কুলে ভর্তি হওয়ার, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে পড়াশোনা করলাম। এসএসসি মানে এইটাও রেজাল্ট মানে ভালো হলো বৃত্তি পরীক্ষাতে, এসএসসিতেও ভালো ছিল। তো তার পরবর্তীতে ঢাকায় যদিও হাই স্কুলের বছরগুলো থেকে রোল নাম্বার 1 2 ছিল না, কখনোই এটা জেলার সবচেয়ে ভালো স্কুল, আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা ছিল। তো আমার সর্বোচ্চ ভালো রেজাল্ট আসছিল যে সেকশনে 4 হচ্ছিলাম আর কি, 4 হচ্ছিল রোল। তো এসএসসি সর্বনিম্ন কত ছিল সেটা বাকিদের জন্য ইন্সপিরেশন হিসেবে যখন কাজ করতে পারে। 6 এ আমি ভর্তি হলাম, ভর্তি পরীক্ষাতে আমার তখন আমাদের ওই স্কুলে তখন 32 জন নিয়েছিল, 300 কতজন ক্যান্ডিডেট ছিল, আমি 10 নম্বরে ছিলাম মেরিটে। আচ্ছা। তো বি সেকশনে যখন আগের বছরের 50 জনের সঙ্গে সেই 10 জন থেকে যে এ বি তে ডিভাইড হয়ে 1 2 হয়ে আমি 55 রোল দিয়ে আমার শুরু হলো ক্লাস 6 এ। তো ক্লাস 7 এ হচ্ছে 17, 8 এ হচ্ছে 8, 9 এ 4, 10 এ 4, এই দিয়ে তাহলে তো তোমার গ্রাফটা ঊর্ধ্বমুখী। হ্যাঁ ঊর্ধ্বমুখী ছিল। তার পরবর্তীতে কলেজে ভর্তি হলাম হবিগঞ্জে। তো সেখানে কলেজে পড়াশোনা করলাম, যখন পড়াশোনা করলাম ছিলাম তখন আমি বেশ নিয়মানুবর্তী ছিলাম, যে আসলে ঠিকঠাক মতো স্যারদের কাছে পড়তাম বা যাই হতো একটা রুটিনে ছিলাম। তো আমি একটা জিনিস তখন আমার জীবন থেকে আমি শিক্ষা নিলাম যে
যখন আমি ইন্টার পড়াশোনা করছিলাম কখনো আমি কিন্তু টপ 8-এর ভিতরে আসতে পারতাম না সায়েন্সের সেকশনে। আমার আগে আরো 7-8 জন ছিলেন, ওনারা সবসময় দেখা যেত যে প্লাস পেতেন, মানে হাফ ইয়ারলি পরীক্ষা বা ইয়ার চেঞ্জের পরীক্ষাগুলোর সময়। আমি কিন্তু 8-এর ভেতরে কখনো ঢুকতে পারিনি। তো আমার জন্য লেসনটা কি হলো, যখন আমি এইচএসসি পরীক্ষা দিব 2013-তে, তার ঠিক আগে আগে আমার আব্বা বেশ গুরুতর অসুস্থ হয়ে গেলেন। ওনার এই যে স্পাইনাল কোর্ড একটু সমস্যা হলো, তো একদমই নড়াচড়া করা মানে সমস্যা হয়ে যাচ্ছিল, সার্জারি করাইতে হইলো 2013 ফেব্রুয়ারিতে। তো তখন দেখা গেল যে সাধারণত তো পরিবারের বাজার সদাই এগুলো আব্বাই করতেন ব্যবসা দেখার পাশাপাশি। তো ওই সময়টাতে কি হলো যে আমাকে একটু সাপোর্ট দিতে হতো, যে একটু বিকালবেলা বাজার করা দরকার, এখন আব্বা তো যেতে পারছে না, বড় ভাইও বিজনেসে বা মেজো ভাই চাকরি সুবাদে বাসার বাইরে, এখন বাজারটা কে করবে, আমাকে করতে হতো। তো যা করা লাগতো তার পাশাপাশি পড়তাম। তো আম্মা একদিন আমার এক প্রতিবেশীর কাছে যে আসলে একটু মানে আশঙ্কা প্রকাশ করছিলেন যে শাওনের এবার পরীক্ষাটা না কেমন হয়, যে আসলে ঠিকঠাক মতো তো সময় দিতে পারতেছে না, এই সময় একটা অসুস্থতা চলে আসলো বাসাতে, এখন কি না কি হয়। তখন আমার ওই প্রতিবেশী আপা বললেন যে খালা আপনি দেখবেন যে এবার ওর রেজাল্ট অনেক ভালো হবে। আম্মা বললেন কেন? যে আপনি দেখবেন যে আপনাদের দোয়া তো ওর সাথে আছে, ও তো আপনাদের সেবা করতেছে, আপনাদের দোয়াটা তো সবসময় ওর সাথে আছে, দেখবেন ওর রেজাল্ট এবার অনেক ভালো হবে। তো আমি তো আমার মতো পরীক্ষা দিচ্ছিলাম, প্রথম 10টা পরীক্ষা খুব ভালো হলো, মানে ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ভালো হলো। ম্যাথমেটিক্সে একটু খারাপ হয়েছিল পরীক্ষা। তো আশঙ্কায় ছিলাম যে কি না কি হয়। তো এইচএসসির যেদিন রেজাল্ট দিল তখন আমি তো খুব টেনশনে যে যদি আমার সবগুলোতে সায়েন্সের সাবজেক্টগুলোতে 5/5 না আসে সাবজেক্ট ওয়াইজ, তাহলে তো বইয়ের পরীক্ষা দেওয়া হবে না। তো টেনশনে থাকতে থাকতে দেখলাম যে রেজাল্টও ভালো হয়েছে, এবং পরে আমি জানতে পারলাম যে না, আমি কলেজে সায়েন্সের সেকশনে আমি টপ করেছি, আমি ফার্স্ট হয়েছি। এই জিনিসটা তখন আমাকে খুব ভালোভাবে রিয়ালাইজ করতে শেখাইলো, মানে লেটার লাইফে, যে আসলে চেষ্টা থাকতে হয়, বাবা মার দোয়া সবসময় সাথে থাকতে হয়। এটা যদি থাকে তাহলে আসলে অনেক অসম্ভবটা কিন্তু সম্ভব হয়ে ধরা যায়। তো যাক, এইচএসসিতে ভালো রেজাল্টের পরবর্তীতে তো ভার্সিটিতে আসলাম। তো বুয়েটের স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছি, বুয়েটে চান্স হয়নি তখন সে রাতে রেজাল্টের দিন কান্না তো চলে আসলো, অনেক কান্নাকাটি করলাম। তো যাই হোক, আসলে আল্লাহ যেটা করেন তো ভালোর জন্যই করেন। ভর্তি হলাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে ভর্তি হওয়ার পরে আমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করেছি, কারণ আমার সবসময় প্ল্যানিং ছিল যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব, এবং ভালো একজন ইঞ্জিনিয়ার হব যাতে ইন্ডাস্ট্রিকে ভালো কিছু আমি দিতে পারি। আমার এক্সিলেন্স দিয়ে যাতে আমি ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিতে পারি, আরো ভালো কিছু যেন আদায় করে নিতে পারি নিজের জন্য, সবসময় এই চেষ্টা থাকতো, ভালোভাবে পড়াশোনা করতাম। তো 2019-এর মাঝামাঝিতে যখন গ্র্যাজুয়েশন শেষ হলো, তখন দু একটা ইন্ডাস্ট্রিতে আমি সিভিও জমা দিলাম। তো বাসা থেকে তখন বলছেন যে বিসিএসটা তো দেওয়া উচিত, কারণ 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। এখন তাদের সকলের আশা, আব্বা বলছেন যে তুমি যদি একটু বিসিএসটা না দাও তাহলে আমি তো কষ্ট পাবো। তখন আবার ওই যে সেই যে সবার ছোট, কাউকে দুঃখ দেওয়া তো সম্ভব না, তাহলে সবাই যখন সাপোর্ট দিচ্ছেন তাহলে বিসিএসটাই শুরু করি। তো সেই আবার বিসিএস এর কক্ষ দিয়ে আমাকে আবার শুরু করতে হয় 2019-এর অগাস্ট থেকে। তো তারপরে দীর্ঘ প্রায় 4 বছরের জার্নি ছিল। তখন সবসময় অনেকেই অনেক সময় বলতেন যে তুমি যাবার নতুন একটা ফিল্ডে গেলা, এত সময় ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হবে, এটা তো আসলে মানে শিওর হওয়ার মতো কিছু না, যে তোমার তাহলে কি হবে। আম্মাকে প্রতিবেশীরা বলতেন যে ভাবি আপনি আবার ছেলেটাকে নতুন একটা এই জায়গায় একটা দিয়ে দিলেন, একটা আনসার্টেনিটির মধ্যে, কি না কি হয়, আপনি কি করবেন, তখন এই ছেলেটার ভবিষ্যৎ আপনি অনিশ্চয়তায় ফেলে দিলেন। তখন বাসায় এসে আম্মা যখন এগুলো বলতেন, ঢাকাতে পড়াশোনা করার পরে মাঝে মাঝে যখন সেগুলো শুনতাম, তখন নিজের মধ্যে একটা স্পিরিট আসতো যে আমার তার কোনো উপায় নেই। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমার তো কোনো অপশন নাই, আপনি আমাকে সফলতা দেন, আমি যাতে সফল হতে পারি, সকলের মুখে যাতে হাসি ফুটাইতে পারি। তো এই চেষ্টা থেকে যখন আমি পরীক্ষাগুলো দিচ্ছিলাম, কোনো পরীক্ষা আমার আসলে গায়ে লাগে নাই, আমি কখনো ডিফিকাল্টি ফেস করি নাই, এটা জানি না কেন। না, আমার এই রিয়ালাইজেশন আবার সেটাই আসতো যে হ্যাঁ, সকল আসলে বাবা মার দোয়া, প্রিয়জনদের দোয়া সবসময় থাকতে হয়। চেষ্টার পাশাপাশি দোয়াটা যখন থাকে তখন আল্লাহ নিশ্চয়ই আসলে রাস্তা সহজ করে দেন। এই কারণে রিটেন পরীক্ষার শারীরিক ধকলটা জাস্ট আমার ছিল, যে টানা 6-7 দিন 21 ঘন্টা পরীক্ষা দেওয়াটা আমার কাছে একটু কঠিন লাগতো। তার বাইরে আমি কখনোই কোনো ডিফিকাল্টি আসলে ফেস করিনি। আলটিমেট রেজাল্টের পরে দেখলাম যে আমার থেকে আমার পরিবারই আসলে বেশি খুশি আর কি, এরকম। তো এই আসলে আমার। মাশাআল্লাহ, তোমার কাছে 3টা পয়েন্ট একটু পরে শুনি। আবিরের কাছ থেকে শুনে নিই যে তোমার একটু আর্লি জার্নিটা কেমন ছিল। তোমার বেড়ে ওঠা তো ঢাকায়? জি, আমি ঢাকাতেই জন্মগ্রহণ করি, ঢাকাতেই বেড়ে উঠি। সো আমার স্কুল কলেজ সবকিছু ঢাকাতেই ছিল। আমার ভাই একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ওনাদের থেকে। সবাই এখানে ফার্স্ট বয় ছিল তাদের স্কুল লাইফে। আমার আসলে একটু লেখাপড়া, শাওন ফার্স্ট বয় ছিল না, ছোটবেলায় তো ছিল, একদম ছোটবেলায় ছিল। হ্যাঁ, মানুষ ছোটবেলাতে একটু ভালো স্টুডেন্ট থাকে, আমি যত ছোট ছিলাম তত খারাপ স্টুডেন্ট ছিল। সো আমার স্কুলের রেজাল্ট খুব একটা ভালো ছিল না কখনই, স্পেশালি ম্যাথসে আমার খুব সমস্যা ছিল।
তো এখন ইনশাল্লাহ বলতে পারি যে ম্যাথস আমার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্টস। সো স্কুলে খুব একটা লেখাপড়া না করলেও তখন খেলাধুলার দিকে অনেক বেশি মনোযোগ ছিল, এবং আমার প্যারেন্টসের আমার প্রতি সবসময় বিশ্বাস ছিল যে ও এখন খেলাধুলা করুক, সমস্যা নেই, যখন দরকার তখন সে লেখাপড়াটা করে নেবে। সো আমি এসএসসির আগের থেকে যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে একটু নিজে নিজে লেখাপড়া শুরু করি, এবং তখন হচ্ছে আমি কেবল প্রথম বলা যায় যে অঙ্ক বই নিয়ে বসি। এখন আমরা যখন স্কুলে থাকি তখন আমরা অঙ্ক করতে বসি অনেকটা যে এক্সারসাইজে চলে যাই, যে কিভাবে এক্সারসাইজগুলো করতে হয়, কিভাবে অঙ্ক করতে হয় সেগুলি। তো আমার ইন্টারেস্ট ছিল কিভাবে থিওরিগুলো কাজ করে। সো আমি যখন শুরু করি নিজে নিজে অঙ্ক শেখা, এবং আমার একজন শিক্ষকও ছিল, দুজনে মিলে একসাথে শুরু করি, আমরা থিওরি দিয়ে শুরু করি। সো যখন অঙ্কের থিওরি প্রথম আমি জানতে পারলাম, যখন শেখা শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার চোখের সামনে আসলে মানে কত সুন্দর একটা জগৎ আসলে ওপেন হয়ে গেল, এবং হ্যাঁ এভরিথিং মানে মেড সেন্স, তাই না, সবকিছু লজিক্যালি গেটিং ইনটু প্লেসেস। সো ভালো লাগতো তখন। সো তখন থেকে একটু লেখাপড়ার প্রতি একটা ভালো লাগা কাজ করা শুরু করে। সো অঙ্কের পর থেকে ফিজিক্স পছন্দ হয়, একই রকম থিওরি দিয়ে কিন্তু এগিয়ে যায়। সো এসএসসি সময় থেকে লেখাপড়া শুরু করি। কলেজে গিয়ে তো আমাদের এনভায়রনমেন্ট অনেক ছিল, একটু স্ট্রিক্ট ছিল, নটরডেম কলেজে পড়তাম। সো সেখানে সবাই, যেরকম একটু আগে বললেন যে সবাই ফার্স্ট বয়, তো সেখানে গিয়ে অনেকটা পিয়ার প্রেশারে পড়ে লেখাপড়া করতে হয়, এবং আই হ্যাভ গট এক্সেলেন্ট টিচার্স, খুব ভালো ভালো টিচার ছিল। সো তাদের সান্নিধ্যে থেকে লেখাপড়া তখন থেকে একটু ভালো মানে মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। তারপর তো ভার্সিটিতে গেলাম। তো কখনো আসলে ওভাবে প্ল্যান ছিল না যে বিসিএস এর দিকে যাব, তবে আমার প্যারেন্টস দুজনই সরকারি চাকরিতে আছেন, তো বুঝতে পারতাম যে আসলে তারা আমাকে চায় যে আমি বিসিএস দিই এবং সেদিকে যেতে যাই। সো ভার্সিটিতে ঢোকার পর থেকে মোটামুটি মাথায় ছিল যে আইবিতে ছিলাম, জি আইবিতে ছিলাম। সো মাথায় মোটামুটি ছিল যে একটা সময় হয়তো বিসিএসটা দিতে হবে, বাট কখনো আসলে প্রিপারেশনটা যে একটু আগের থেকে শুরু করব বা এগিয়ে রাখবো সেরকম আসলে কখনো কাজ করেনি। তো আমার গ্র্যাজুয়েশন শেষ হয় 2021-এ। সো সেই বছরই আমার প্রথম বিসিএস থাকে, 43rd বিসিএস। সো আমি গ্র্যাজুয়েশনের পরে এখানে হয়তো ওনারা চাকরিতে কিছু সিভিটিভি ড্রপ করেছিলেন, বাট আমার আসলে সেরকম কিছু করা হয়নি, যেহেতু প্যারেন্টস আমাকে সেই লিবার্টি দিয়েছিলেন যে তুমি বিসিএস এর জন্য চেষ্টা করো, সো আপাতত চাকরির কথা চিন্তা করতে হবে না, দেখো কি হয়, একবার প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দাও, ভালোভাবে প্রিপারেশন নাও, পরে দেখা যাবে বাকিটা। সো 21 থেকে আমার প্রিপারেশন শুরু। শাওন ভাই যেরকম শোভন ভাই যেরকম প্রিলিমিনারিটা একটু কম পড়ে রিটেন দিয়ে বেশি কভার করেছে, আমার একটু উল্টা হয়েছে। প্রিলিমিনারির সময় আমি প্রায় 10 মাস সময় পাই। আমাদের 2021-এ অক্টোবরের শেষে এক্সাম হয়। সো প্রায় 10 মাস সময় পাই। এই 10 মাস আমি অনেক লেখাপড়া করি। প্রথম ভাই একটু তো এনার্জি থাকে। অনেক বলতে কেমন অনেক বলতে ভাই ডিপেন্ডেড আর কি। আসলে আমি কখনো 5-6 ঘন্টা পড়েছি, কখনো 10-12 ঘন্টাও। মানে এটা কখনো এরকম ছিল না যে আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি এই জন্য আমার 10-12 ঘন্টা পড়তে হবে, যেটা অনেকের ধারণা থাকে। আমার যেটা ঘটতো যে এখানে অনেক কিছু আমি নতুন শিখতে পারছিলাম, অনেক কিছু এনজয় করা শুরু করি, যেরকম দেশ বিদেশ নিয়ে। আসলে অনেকে বলে না যে এত মুখস্থ এগুলো কেমনে এনজয় করে। ভাইয়া এটার মেইন আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে যে মুখস্থ করব না, কারণ মানুষ ভুলে কখন যখন কেউ মুখস্থ করে। আমি যদি মুখস্থ না করি আমার তো ভোলার কিছু নেই, পুরো জিনিসটাই যদি জানি। হ্যাঁ, সো আমি সবসময় চেষ্টা করতাম ব্যাকগ্রাউন্ড থেকে জিনিসটার স্টোরি জানা। এখন আপনি যখন স্টোরি জানবেন তখন কিন্তু দেখবেন যে যাই আপনি লেখাপড়া করছেন সবকিছু কিন্তু সেন্স মেক করা শুরু করে। আমরা যেরকম ডেট মুখস্থ করি, ডেট মুখস্থ করা যায়, বাট সেটা আপনি একদিন পরে ভুলে যাবেন। বাট আপনি যদি স্টোরিটা জেনে রাখেন তখন কিন্তু ডেটগুলো অটোমেটিক ব্রেনের ভিতরে একটা পিকচার সেট হয়ে যায়, একটা আপনার ফ্লো চার্টের মতন চলে আসে। সো আমি চেষ্টা করতাম একটু স্টোরি আকারে জানতে, ডকুমেন্টারি দেখতে, টুকটাক গল্পের বই পড়তে, ইতিহাস রিলেটেড গল্পের বই পড়তে চেষ্টা করতাম সবসময়। সো তখন আমি অনেক নতুন জিনিস জানতে পারছিলাম ভাই। আমি দেশ বিদেশ নিয়ে আসলে খুব একটা কিছু জানতাম না। আমি বিজনেস গ্র্যাজুয়েট ছিলাম, এর আগে সায়েন্সে পড়েছি। সো আসলে দেশ বিদেশ নিয়ে জানার খুব একটা সুযোগ হয়নি তখন। যখন জানা শুরু করলাম খুব ভালো লাগছিল। সো কোনো দিন 10-12 ঘন্টা আসলে সেটাকে আমি কখনো স্টাডি আওয়ার বলবো না, বলবো যে নিজের ভালো লাগা থেকে পড়া। সো প্রিলিমিনারির সময় আমি ভালোই লেখাপড়া করি অনেক। প্রিলিমিনারির পরে রেজাল্ট যখন আসে, রেজাল্ট মনে আসতে একটু দেরি হয়। প্রিলিমিনারির পরে রিটেন প্রিপারেশনের সময় গিয়ে আসলে মোটিভেশনটা একটু হারিয়ে ফেলি। আমাদের যারা বিবিএ গ্র্যাজুয়েট থাকে সবাই ইউজুয়ালি হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে বেশ ভালো ভালো চাকরিতে ঢুকে যায়। সো আমি ইনিশিয়ালি আই ওয়াজ ওকে যে আচ্ছা আমি একটু পরে ঢুকি, সমস্যা কি। বাট আস্তে আস্তে কিন্তু জিনিসটা একটু প্রেশারাইজ ফিল করা শুরু করি। বন্ধুরা সবাই ভালো ভালো জায়গায় যাচ্ছে, কেউ দেশের বাইরে যাচ্ছে, আমি কিন্তু এখনো কোথাও ভাবে নেই। তখন তুমি বেকারটা থেকে কি ঘরে থাকতাম, সারাদিনই ঘরে থাকা। তখন কোভিডের টাইমটাও চলে। সো আমি ঘর থেকে খুব একটা বের হতাম না, ওই কারণে নিচে জাস্ট একটু ঘোরাঘুরি।
তো একটু প্রেশারটা ফিল করতাম, বাসায় মাঝে মাঝে একটু রাগারাগিও করতাম যে এই যে তোমরা আমাকে বিসিএস এর দিকে ইয়ে করতেছো, এখন হোয়াট ইফ আমার না হয়, তখন কি করব? সো আমার প্যারেন্টস আর কি সবসময়কে সান্ত্বনা দিত, দে ওয়ার ভেরি কনফিডেন্ট যে চেষ্টা করো, দেখা যাক কি হয়। আর এছাড়া ভাই আমার প্রিপারেশনের সময় একটা প্রবলেম যেটা হতো, আমি শিওর যে ভাইয়ারা যেটা প্রিপারেশনের সময় পেয়েছে, সিনিয়র ভাইয়াদের সাপোর্ট, তাদের ম্যাক্সিমাম বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটা অ্যালামনাই বেস থাকে বিসিএস এর। আমাদের আইবিএ বিবিএ থেকে একটু কম কিন্তু মানুষ বিসিএস এর জন্য চেষ্টা করে, যদি এখন অনেকে চেষ্টা করছে। সো অনেকের কাছে গিয়ে যে আমি একটু সাহায্য চাবো বা একটা গাইডলাইন চাবো, সেই জিনিসটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে। বাট আই ওয়াজ ব্লেসড যে আমার প্যারেন্টসরা ছিলেন, তারা আমাকে খুব ভালোভাবে গাইড করতে পেরেছে যে আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে লেখাপড়া করতে হবে। এবং আমি একটু আগে যেরকম ভাবে বললাম যে স্টোরির কথাটা, যে মুখস্থ না করে স্টোরি বেসে পড়ালেখা করা, সেটা আমার প্যারেন্টসই আমাকে বলেছে যে মুখস্থ তোমার কেন করতে হবে, তুমি তো জাস্ট জিনিসটা বুঝতে পারলেই হয়। রাইট। সো রিটেনের আগে দিয়ে ভাই একটু আমার মনে কনফিউশন আসে যে আসলে কি এটা কন্টিনিউ করা ওয়ার্থ ইট হচ্ছে কি হচ্ছে না। সো রিটেনের সময় আমার প্রিপারেশনে কিছুটা ঘাটতি ছিল। আমি শোভন ভাই যেরকম 50 দিনের প্রিপারেশন নিয়েছে, আমারও দেখা যায় যে রিটেনের ঠিক আগে দিয়ে প্রায় 30-35 দিনের একটা সলিড প্রিপারেশন ছিল, সেটা 30-35 দিন প্রিপারেশন নিয়েছি। সো এতটুকুই ভাই আসলে বেসিক্যালি আমার জার্নি, যে এরপরে তো আসলে চাকরিতে ঢুকে গেলাম, একটা মাস্টার্স করলাম। ভাইবার সময় তো আসলে ওভাবে খুব রিগোরাস পড়ালেখার কিছু নেই, ভাইবারটা মোটামুটি চাকরি বাকরির পাশাপাশি হালকা নিউজ পেপার পড়ে পড়ে দিতে পেরেছি। সো এটাই বেসিক্যালি ছিল আমার ভাইয়ার জার্নি। তো ইনিশিয়ালি অনেক লেখাপড়া করলো, পরের দিকে দেখা গেছি একটু ঘাটতি পড়েছিল মানে বিসিএস জার্নিতে। ওকে, না মোটামুটি জার্নি জানলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুইজন হচ্ছে ঢাকার বাইরের। ইন জেনারেল মানুষের যেমন ধারণা ঢাকার বাইরে এরা বোধহয় একটু দুর্বল হয় কিনা, যদিও আমি রিপিটেটিভলি দেখতেছি বরং উল্টাটাই বরং হয়তো বেশি সত্য। এর আগেও আমরা বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ড, ডিউ ফার্স্ট সেকেন্ড থার্ডের ইন্টারভিউ করলাম, রেশিও অলওয়েজ হচ্ছে ঢাকার চেয়ে ঢাকার বাইরে বেশি। সো তোমাদের এই বিষয়ে আগের প্রশ্নে যাবো, বাট এইটুকু একটু কুইক, এই বিষয়ে তোমাদের কোনো অবজারভেশন আছে যে ঢাকা? হ্যাঁ, শাওন বোধহয় কিছু বলতে চাইছিলাম। না, আমি নিজে এরকম শুনছিলাম আর কি, যে কোচিং এর সময় ভাইরা বলতেন যে ঢাকার বাইরে থেকে যারা আসছে ঢাকার ব্রাঞ্চগুলোতে, তারা কিন্তু কম্পারেটিভলি ভালো করছে। আচ্ছা, এরকম টাইপের আমিও শুনেছিলাম। আসলে এখন কম্পেয়ার করলে তো দেখা যায় সবাই তো সবসময় আমাদের যে 41-এ আমার পুলিশ ব্যাচে কিন্তু যে প্রথম হয়েছেন ভাই কিন্তু শরীয়তপুরের, ঢাকার বাইরের। তো এরকম আসলে অবজারভেশন আমারও আছে। যাক, মানে এটা এই জায়গা থেকে আমি বাকিদের জন্য মানে কনফিডেন্স নেওয়ার জন্য বলবো যে অনেকে যেটা মনে করে আমার ব্যাকগ্রাউন্ড মেবি, মানে ঢাকাটাকে তো মানুষ একটু উপরে ধরে, তাই না? কারণ আমিও তো ঢাকার বাইরের। আমার মনে আছে বিশেষ করে যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিই, তখন যেটা হইতো ঢাকায় তো অনেক বেশি কম্পিটিশন, ঢাকার থেকে পোলাপান এলাকায় গিয়ে বৃত্তি পরীক্ষা দিত। তোমরা এগুলো দেখছো কিনা জানি না, আমাদের সময় ছিল। তো বৃত্তি পরীক্ষার আগে ওইরকম আমাদের এলাকায় ঢাকার থেকে স্টুডেন্ট আসছে, আমাদের কাছে ঢাকার থেকে স্টুডেন্ট আসছে মানে তো এটা বিশাল ব্যাপার। আমার তো ভয়ে একেবারে অবস্থা খারাপ, যদিও আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ফার্স্ট হয়েছিলাম, বাট মানে খুব ভয় পাইছিলাম মানে বোঝানোর জন্য। তো সেই হিসাবে অনেকে এরকম হীনমন্যতা বোধে ভোগে, বাট দিস এ ক্লিয়ার পিকচার যে এখানে 3 জন ফার্স্টের মধ্যে 2 জন ঢাকার বাইরের। ওয়েল, তো আমরা ওই প্রশ্নে যাচ্ছি। 3টার মধ্যে বা শোভন বলছে 2টা, তো শাওনের থেকে এবার জানতে চাই তোমার কাছে কোন 3টা টপ মনে হয় ভালো রেজাল্ট করার জন্য বৈশিষ্ট্য? এটা কি আমার নিজের পারপাসে বলবো, মানে নিজের জায়গা থেকেও বলতে পারো, জেনারেলটাও বলতে পারো। জেনারেলটা প্রথমটা যেটা হচ্ছে যে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবেই। আসলে নিজের যদি জাস্ট ছোট করে বলি, যে আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি ভাবতাম যে 10 জন ক্যান্ডিডেটের মধ্যে আমি সবচেয়ে কম জানি। এটা জেনেই কিন্তু আমাকে বেশি করে জানতে হবে, পড়তে হবে। কারণ আমি যদি না পড়ি তাহলে আমি জানতে পারবো না, শিখতে পারবো না। আমি যদি না শিখি তাহলে সেটা আমি প্রেজেন্ট করতে পারবো না। তাই অধ্যবসায়ের তো কোনো বিকল্প নাই, কঠোর পরিশ্রম করতে হবে। 2 হচ্ছে যেটা সততা, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমি সবসময় বিলিভ করি এবং ইনশাল্লাহ আমি বিলিভ করব যে সততাটা আসলে থাকতে হয়, নিজের চেষ্টাটা সৎভাবেই করতে হয়। আর হচ্ছে অবশ্যই আধ্যাত্মিক কথাটা আমাকে বলতে হবে, যে দোয়া, যে বাবা মা বা পরিবার পরিজনের দোয়াটা সবসময় খুব বেশি কাজে লাগে। সকলের সঙ্গে ভালো ব্যবহার যতটুকু পারা যায় করা, আর সকলের প্রতি আসলে একটা ভালো মনোভাবে থাকা, তাদের দোয়াটা আসলে কাজে লাগে। এটা অবশ্য তোমার মতো আমার লাইফে এটা আমি এখন মানে আগে তাও যতটুকু মনে করতাম, যত দিন যাচ্ছে আমি এইটা এত বেশি এখন ফিল করি যে একটা সময় আমি বোধহয় ওই যে আর যে কিবরিয়া শোতে বোধহয় এটা নিয়ে কথা বলছিলাম, যে একটা সময় আমি মনে করতাম লাইফের মেজরিটি প্যারামিটার তো আমার কন্ট্রোলে, যে আমি পরিশ্রম করবো, আমি করবো, আমি কি। এখন যত টাইম গেছে অলমোস্ট আমাদের কন্ট্রোলে খুবই কম প্যারামিটার। জাস্ট পরীক্ষা হলে যাওয়ার দিন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, বা আগের দিন কন্ট্রোলের প্যারামিটার আপনি কিছুই না বলতে পারেন। আপনি যে কঠোর পরিশ্রম করবেন, ইন্টেনশন আপনার আছে, কিন্তু সেটা আপনি পারবেন কিনা। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যে আপনি হয়তোবা হঠাৎ করে মানসিকভাবে একটা মানে একটা
খারাপ লাগা আপনার কাজ করতে পারে যে আপনি কোনো হ্যাঁ, মনোযোগ যেমন রাখতে আমাদের পারছেন না। সাবকনশিয়াস ব্রেইন যেভাবে কাজ করে, ফর এক্সাম্পল আমার ব্রেইন এমন একটা থট প্রসেসে ঢুকে গেল, আমি ডিমোরালাইজড হওয়া শুরু করলাম, জি। তাহলে কিন্তু আমি বুঝতেছি আমার কঠোর পরিশ্রম করা দরকার, বাট আমার ওই এনার্জিটা আসতেছে না। হচ্ছে না। ইউ আর ট্রু। সো এই আধ্যাত্মিক লেয়ারটা কিভাবে কাজ করে আই ডোন্ট নো, বিকজ এটার সায়েন্স তো আর আমাদের জানা নাই, বাট এটা ইট আমরা ওয়ার্কস। ফিল করতে পারি, রাইট, এটা আমরা ফিল করতে পারি, এটা এক্সপ্লেনেশন হয়তো হবে না, কিন্তু এটা আমরা ফিল করতে পারবো। এক্স্যাক্টলি। কারণ আমার লাইফ, বিশেষ করে যখন বিজনেস লাইফে যখন আমাদের তো বিভিন্ন রকম ঝামেলায় পড়তে হয়, তখন এটা আমরা খুব ফিল করি, মানুষের দোয়া, বিভিন্ন জনকে। একটা তো হচ্ছে মানুষ দোয়া করতেছে, সেটা একরকম, সেটা হয়তো আমি দেখতে পাচ্ছি না, বা কোথাও হয়তো জানতেছি, কেউ হয়তো বললো যে ভাই আপনার জন্য দোয়া করতেছি। আর একটা দেখছি এমন সব জায়গা থেকে সাহায্য আসে যেটা আমার অ্যাবসলিউট কোনো ক্যালকুলেশনে নাই, রেদার ক্যালকুলেশনে যেটা ছিল হয়তো সেখান থেকে সাহায্যটা আসে নাই। সো ইউ আর ট্রু। আপনি এই এখন কথার মাঝখানে আপনাকে একটা প্রশ্ন করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, যাবে, সমস্যা নাই। আপনি যে আধ্যাত্মিকতার যেটা ফিল করেন, বা আপনার সাকসেস যেটাই হোক, আলহামদুলিল্লাহ আপনি অনেক সাকসেসফুল। তো আমি যতদূর শুনতে পেরেছি, আসলে যতদূর শুনতাম যে 2000 থেকে 2005 পর্যন্ত উদ্ভাসে কিন্তু আপনারা ঠিকমতো ওই অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্টটা চালানো লাগতো সেটা ফাইভ না তো আরো পরে, মানে ধরো আমাদের 7-8 পর্যন্ত স্ট্রাগল ছিল। ইভেন 2009-ও প্রসপেক্টাস ছাপানোর সময় ধার দেনা করে প্রসপেক্টাস ছাপাইছিলাম। ঠিক আছে, তাহলে 10 বছরের যে টাইম, 8-9 বছর বলা যায়। হ্যাঁ, এইটুকু ধৈর্য আপনারা কিভাবে রাখতেন বা কিভাবে এটা লেগে থাকতেন? হ্যাঁ, এটা একটা দৃষ্টিভঙ্গির বিষয়। বিকজ দেখো, এখানে মেজরিটি মানুষ চিন্তা করবে যে আমার তো 8 বছরে হতাশ হওয়ার কথা। আচ্ছা, আমি হতাশ হব না খুশি হব ডিপেন্ড করবে তো যে আমি সাকসেসের প্যারামিটার কোনটাকে ধরছি। তো বাই ডিফল্ট মানুষ ধরেই নিবে যে একটা প্রতিষ্ঠান যখন একজন করছে, বাই ডিফল্ট ধরেই নিবে যে সাকসেসের প্যারামিটার হচ্ছে যেটা সাস্টেনেবল কিনা, এটা প্রফিট মেক করতেছে কিনা, তাই না? সো ডেফিনেটলি এটা তো খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার। প্রতিষ্ঠান হইতে হলে তো আমাকে সাস্টেনেবল হইতেই হবে, ইউ হ্যাভ টু আর্ন মানি। বাট আমার এক্সাইটমেন্টের জায়গাটা আসলে কোনটা ছিল? আমার লিটন, আমাদের আমরা পড়ানো ব্যাপারটাকে এত এনজয় করতাম, লিটারেলি এত এনজয় করতাম, ঘন্টার পর ঘন্টা, 12-13 ঘন্টা ক্লাস না, এটা আমাদের কাছে কিছুই না, ডাল ভাত। আরও এনার্জাইজ হইতাম 13 ঘন্টা ক্লাস নিয়ে, লাস্ট ক্লাস মানে আরও বেশি এনার্জি গেইন করতাম, মানে এনার্জেটিক ফিল করতাম। তো আমাদের যে মোটিভটা ছিল যে স্টুডেন্টরা চিন্তা করতে শিখতেছে কিনা, কারণ বাংলাদেশ তো মোস্টলি এই মেমোরি বেসড পড়ালেখা, আর আমরা অভ্যাস শুরু থেকেই ফিলোসফি হচ্ছে যে বুঝতে হবে তোমাকে। তো স্টুডেন্টদের মধ্যে ট্রুলি যে ট্রান্সফরমেশন হচ্ছিল, একেবারে দুর্বল স্টুডেন্ট, আমাদের এক স্টুডেন্ট ছিল উত্তরবঙ্গের, ও প্রথম যখন আসতে দেখি নর্মাল বাংলা কথায় ঠিক মতো মনে হয় বুঝতেছে না, একটা অঙ্ক করার যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টই বুঝতেছে না। মাশাআল্লাহ পরে লাস্টে গিয়ে বইটা বোধহয় 101তম না 6তম কততম হয়েছিল। বাট এক্সাম্পল, মানে এরকম ট্রান্সফরমেশন যখন দেখতেছিলাম স্টুডেন্টদের মধ্যে হচ্ছে, আমি মাঝে মাঝে ক্লাসে এগুলোতে কাছে চিঠি নিতাম যে ওপেন আমাকে একটা চিঠি লেখো। একজন স্টুডেন্ট লিখছে যে আমি ক্লাস 10 পর্যন্ত জানতামও না যে পড়ালেখা একটা বোঝার জিনিস, আমি জাস্ট জানতাম এগুলো মুখস্থ করতে হয়, যে আমি উদ্ভাস শেষে প্রথম দেখতে পাইছি যারা এগুলো বোঝা যায়। তো এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে এত এনার্জি দিত। ফলে এখন দেখো যে 2টা প্যারামিটার, তাহলে এক প্যারামিটার তো আমি সাকসেসফুল, বিকজ আমরা স্টুডেন্টদেরকে ট্রান্সফরমেশনের মধ্যে নিতে পারতেছিলাম, তারা বুঝতেছে, তারা ভালো করতেছে। আরেক দিক থেকে আমাদের ইকোনমিক ইন্ডেক্স ওয়াজ নট সো গুড। ফলে তুমি যদি ইকোনমিক ইন্ডেক্সটাকে অ্যাবসোলুটলি প্রাইমারি ফোকাস দাও, তাহলে তোমার ফ্রাস্ট্রেটেড হওয়া খুব স্বাভাবিক। যেটা আমাদের 4 পার্টনার ছিলাম, 2 পার্টনার তো আসলে 5.5 বছর পর ছেড়ে দিছে, যেটা হচ্ছে না, ইকোনমিক্যালি ভায়াবল হচ্ছে না। বাট আমার লিটনের কাছে মনে হচ্ছিল ওয়েল আমরা সাকসেসফুল, বিকজ এখানে আমরা একটু দুর্বল, স্ট্রাগল করতেছি ইকোনমিকে, ইয়েতে, ফিনান্সে, বাট আমাদের স্টুডেন্টরা তো ট্রান্সফর্মড হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি সেটা আসলে আমাদেরকে ইন্সপায়ার করে গেছে। ফলে জিনিসটা এরকম, তোমার মাইন্ড কোনটাকে প্রায়োরিটি দিবে কি দিবে না, এটা তোমার চয়েস। এমনও হতে পারতো বাই ডিফল্ট আমার চয়েসটা যদি হতো, বা বাই ডিফল্ট আমার পার্সোনালিটি যদি হতো যে না আই এম মোর ফোকাসড অন দ্য ফাইন্যান্স পার্ট, তাহলে আমি হতাশ হতে শুরু করতাম। তখন চাইলে আমি আমার মাইন্ডের উপর কাজ করে চাইলে আমার মাইন্ডকে বোঝাইতে কিন্তু চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট, যে তুমি এইটাতে ফোকাস করো না, রেদার এখানে ফোকাস করো। যেমন গ্লাসের অর্ধেক ভরা অর্ধেক ফাঁকা, মাইন্ড বাই ডিফল্ট দুটার অন্য যে কোনোটাতেই যেতে পারে, একটাতে সে হয়তো পজিটিভ ফিল হয়, এক অর্ধেক তো ভরা, আর ভাই অর্ধেক তো ফাঁকা। ফলে এটাও এটা কাইন্ড অফ মাইন্ড গেম। ফলে এগেইন পুরো জিনিসটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। ফলে লাইফের যে কোনো পর্যায়ে তুমি যে কোনো সিচুয়েশনকে যদি তুমি চাও যে আমাকে পজিটিভ তো থাকাই লাগবে, ফ্রাস্ট্রেটেড হলে তো আমি আগাইতে পারবো না, তাহলে আসলে কাজটা কি? কাজটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ। বাই ডিফল্ট যদি আমার পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে ওখানে ইঞ্জিনিয়ারিং করা, এটাকে পজিটিভ আমি কীভাবে নিব।
আবিরের ক্ষেত্রে জানতে চাই যে তোমার ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াগুলোকে, আর তুমি কয়টা বললা? আমার 3টা বলছো। হ্যাঁ 3টা বলছো। আচ্ছা ভাইয়া, বিসিএস যারা দিবে তাদের সবার জন্যই ভাই পার্সিভিয়ারেন্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট। লম্বা জার্নি, তিনজনই বলছো না? জি, পার্সিভিয়ারেন্সটা সবারই দরকার। আমি আর শোভন ভাইয়ের কথাটা আমিও এগ্রি করি। স্ট্র্যাটেজিটা খুব দরকার, যে আমরা এই এক্সামটা যেহেতু সবাই একই জিনিস লিখবে, একই জিনিস আবির কিন্তু নকল করে পরীক্ষা দিচ্ছে। এটাই তো স্ট্র্যাটেজি ভাইয়া, এটাই তো স্ট্র্যাটেজি। এরপর থেকে আগে প্রশ্ন আবিরের করতে হবে। আচ্ছা বলো। তো হ্যাঁ, স্ট্র্যাটেজিটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, বিকজ খাতাতে আমরা কিভাবে প্রেজেন্ট করছি সেটাকে সবার থেকে ডিফারেন্ট করতে হবে অফকোর্স। সো ডিফারেন্ট করার অনেক ধরনের ওয়ে থাকতে পারে, আমি আমার নিজের ওয়ে খুঁজে নিয়েছি। তো সেভাবে করে আমি আমার খাতাটাকে ডিফারেন্ট করে হয়তো প্রেজেন্ট করে সেটায় সাফল্য পেয়েছি। আর ফাইনালি ভাই সেলফ কনফিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ লম্বা সময় ধরে পরীক্ষা দেয়া, অনেক কঠিন কম্পিটিশন, সবার দেখা যায় যে খুব মোটিভেটেড হয়ে লেখাপড়া করে। তুমি যখন কনফিডেন্স একটু হারাই ফেলছিলে যে আদৌ হবে কিনা, তখন তুমি আবার ফিরে পাইছিলা কিভাবে? আচ্ছা হ্যাঁ, আমার সেলফ কনফিডেন্স যেখানে ছিল না সেটা হচ্ছে যে আমি কি এতদিন ধরে লেখাপড়া করতে পারবো নাকি, কিন্তু আই ওয়াজ কনফিডেন্ট যে আমি যখনই পরীক্ষা দিতে যাব, যে আমি যে জিনিসটা পারবো না সেই জিনিসটা আমি খুব ভালোভাবে দিয়ে আসতে পারবো। এই কনফিডেন্সটা আসার পেছনে যে মূল জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া, আমি যেটা বললাম যে ছোটবেলায় খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, তখন আমি লেখাপড়া না করে পরীক্ষা হলে যেতাম। এখন আমি লেখাপড়া মানে লেখা ক্রিয়েটিভিটি খুব ভালো ছিল। এখন আমি তো কিছু হলো লেখাপড়া করে যাই, সো আমি যেহেতু কিছুটা লেখাপড়া করে যাই তাহলে তো কিছুটা হলে তো লিখতে পারবো, সমস্যা তো নাই। তো সেই দিক থেকে আমার একটা কনফিডেন্স সবসময় কাজ করতো, যে আমি কখনো এক্সাম হলে নার্ভাস হতাম না। কিছু একটা পারি না, বাট এটা নার্ভাস হওয়ার কিছু নেই, এটা আমি আমার নিজের লাইফ লং লার্নিং থেকে সামহাও সেটাকে আমি ম্যানেজ করতে পারবো। ম্যাথের ক্ষেত্রেও? ম্যাথের ক্ষেত্রে তো আসলে ভাইয়া আসলে ম্যাথ একটু মোটামুটি ভালো প্রিপারেশন থাকতো আমার, অসুবিধা হতো না। আর বিসিএস এর প্রশ্নের সুবিধাটা কি, অনেক ওপেন এন্ডেড, সো আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে লিখতে পারবেন, যে কোনো পার্সপেক্টিভ থেকে এইটাই রাইট অ্যানসার ওরকম না। হ্যাঁ, কোনো রাইট অ্যানসার বলে কিন্তু আসলে খুব বেশি কিছু নেই। আপনি যদি নিজের পার্সপেক্টিভটাকে জাস্টিফাই করতে পারেন, দ্যাটস দ্য মেইন থিং। সো আমি সবসময় চেষ্টা করতাম যে নিজের অ্যানসারটাকে ঠিকভাবে জাস্টিফাই করতে পারছি নাকি, যত কম জানি, বাট আমার লাইফে তো অনেক লেখাপড়া করেছি টুকটাক, সেখান থেকে কিছুটা দেওয়া যায় নাকি। সো বেসিক্যালি ভাই আমার এই স্ট্র্যাটেজি, পারসিভিয়ারেন্স আর সেলফ কনফিডেন্স ভাই আমার কাছে। আচ্ছা, মোস্টলি তোমরা একই রকম বলছো, কাজে এখানে আসলে ডিবেট করানোর খুব বেশি কিছু পয়েন্ট পাচ্ছি না, মানে খুব ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসলে হয়তো একটু ভালো হতো আর কি। তো যাই হোক, আমি এখানে মাঝখান থেকে এটা খুব ছোট প্রশ্ন, খুব ইনডেপথ কোশ্চেন নাও। উত্তরণের বয়স তো আসলে অনেক কম, মাত্র হাঁটি হাঁটি পা শুরু হয়েছে, তাই না? তোমরা যখন ভর্তি হয়েছো মেবি কত, এটা আমাদের ফার্স্ট ইয়ারের, তাই না? আমাদের শুরুর দিকের ব্যাচ। তো তোমরা উত্তরণের উপর কিভাবে কনফিডেন্স পাইলা? এবার আবিকে আগে জিজ্ঞেস করো, তো আবার কপি করে অ্যানসার দিতে পারে না, স্ট্র্যাটেজি ভালো। সো ভাই উত্তরণের, আমি তখন কোভিডের টাইম চলে, সো কোভিডের সময় আমি যেহেতু বললাম আমি খুব একটা বের হতাম না, সো আই ওয়াজ লুকিং ফর সামথিং যেটা অনলাইনে হচ্ছে। সো অবশ্যই উত্তরণ কেবল নতুন শুরু করে, সো নতুন শুরু করায় কিছুটা ডাউট ছিল যে হ্যাঁ নতুন বিসিএস লাইনে নতুন, বাট উত্তরণের কিন্তু বা উদ্ভাসের যে পেডিগ্রি সেটা কিন্তু অনেক আগের থেকে। আমরা সবাই উদ্ভাসকে ভালোভাবেই চিনি, নিজেদের বন্ধু বান্ধব সবাই কোনো না কোনোভাবে উদ্ভাসের সাথে যুক্ত ছিল, আমিও স্বল্প সময়ের জন্য যুক্ত ছিলাম। সো উদ্ভাসের সার্ভিস নিয়ে আসলে কখনো আমাদের কখনো ডাউট ছিল না। সো সেটা আমি ভালো করেই জানতাম, এবং আমাকে আরেকটা জিনিস একটু অ্যাট্রাক্ট করে, অনেকে বলে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, বাট আমার একটু সুন্দর গ্রাফিক্স অ্যান্ড অল একটু পছন্দ। দেখবেন যে বিসিএস এর জন্য যত ধরনের প্রিপারেশন অ্যান্ড কোচিং থাকে, একটু মানে খুব প্লেইন কিছু অ্যাডভার্টাইজমেন্ট থাকে, খুব প্লেইন ভাবে যে কোনো ধরনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করে। তো উত্তরণগুলো দেখতাম যে বেশ সুন্দর, ফ্ল্যাশি। আমার কাছে এই গ্রাফিক্স খুব ম্যাটার করে ভাই, আমার কাছে খুব ভালো লাগে ব্যাপারটা। তো আমি যখন দেখতাম যে উত্তরণের বইগুলো খুব সুন্দর করে গুছানো, উত্তরণের স্লাইডগুলো যখন দিত খুব সুন্দর করে দেয়া, কিংবা উত্তরণের ওয়েবসাইটটা দেখলে কিন্তু দেখা যায় যে পড়তে ইচ্ছা করে। ছোট ছোট দেখবেন যে ওয়েবসাইটে কিছু স্নিপেটস দেওয়া থাকে, কোনো একটা টপিকে একটু লেখা থাকে, দেখতে ভালো লাগে। সো ভাবলাম যে আচ্ছা, যেহেতু ওরা এতটা এফোর্ট দিচ্ছে, এত সুন্দর করে বানানোর পিছনে এফোর্ট দিচ্ছে, দ্যাট মিনস অফকোর্স কেয়ার নিয়ে পড়াবে। এবং অনলাইনে যেহেতু আমার কাছে অনলাইন লেখাপড়া বেশ প্র্যাকটিক্যাল মনে হয়, স্পেশালি অ্যাট দিস স্টেজ, যখন কিনা অনেকে চাকরি বাকরি করছে কিংবা অন্য জায়গায় অকিউপাইড। সো আমার কাছে মনে হচ্ছে উত্তরণ একটা ভালো প্যাকেজ নিয়ে এসেছে, যেখানে আই ক্যান পুট অল মাই কনফিডেন্স, এবং আমি তারপর সেখানে শুরু করি ভাই, এবং ফার্স্ট টু লাস্ট উত্তরণের সাথেই ছিলাম। মাশাআল্লাহ। তো সার্ভিস নিয়ে তোমার কি মোটামুটি একটা সন্তুষ্টি ছিল? সার্ভিস নিয়ে ভাই আমি যতটুকু এক্সপেক্ট করেছি, কখনো কম পাইনি, হয়তো বেশি পেয়েছি অনেক দিকে। মাশাআল্লাহ। যাই হোক, শাওনের ক্ষেত্রে যদি জানতে চাই, তুমি কিভাবে কনফিডেন্স রাখলা? আমি উত্তরণে আসলে আমার ক্লাস তো করা হয়নি, পরীক্ষা দেওয়া হয়েছিল আর কি। তো উত্তরণের পরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড, কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড, আর এটার কিছু মানে আনকমন কিছু প্রশ্ন আমি পেতাম, যেটা মানে এটা ব্যাখ্যা করার পর আমি জানতাম যে না, এই ধরনের কোয়েশ্চেন। বাট এটাই বলো যে ধরো পরীক্ষা যে এখানে দিবা, ওই ডিসিশনটাই বা কিভাবে নিলা?
মানে আমরা তো নতুন প্রতিষ্ঠান ছিলাম তখন। এটা আসলে উত্তরণের একটা প্রিলি সম্ভাবনা একটা পরীক্ষা ছিল আর কি 43-43 এর আগে। তো ওই পরীক্ষাটা আমি দেওয়ার পরে সেখানে আমি একটা প্রাইজ পেয়েছিলাম আর কি, আচ্ছা, সেকেন্ড পজিশনে একটা প্রাইজ পেয়েছিলাম, কিন্তু সেটা আমাকে ইন্সপায়ার করে। ওকে। যে তখন জানতে পারছিলাম যে সারা বাংলাদেশে যে অ্যারাউন্ড 4000 এর মতো ক্যান্ডিডেট ছিল। তো কমন প্ল্যাটফর্মে মানে পরীক্ষা দিয়ে একটা পজিশন পাওয়ার পরে সেটা আমাকে একটু কনফিডেন্স গ্রো করতে হেল্প করে। তো জাস্ট মানে এটা এই সাথে উত্তরণের সঙ্গে জড়িত থাকে আর কি। তো ওই পরীক্ষাটা দেওয়ার পরে সেটার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বা যে পরীক্ষা দেওয়ার পরে সেটার মানে রেজাল্টটা সরাসরি মোবাইলে চলে আসা, এই অটোমেটিক ফাংশনটা জাস্ট আমি মানে একটু অ্যাট্রাক্টিভ ছিলাম আর কি। এটুকুই আমার এক্সপিরিয়েন্স। বাট ওই যেরকম বললো, তুমি তো আমাদের উদ্ভাসের বোধহয় কোন ব্রাঞ্চে পড়তে? আমি ছিলাম আপনার ফার্মগেট ব্রাঞ্চ। বাট ওইটা কি কোনোভাবে হেল্প করছে যে ধরো উদ্ভাসের এটা না, প্রতিষ্ঠানটা উদ্ভাসের না, তাহলেও কি তুমি কনফিডেন্সটা পাইতা? ওইটা উদ্ভাস মানে ওইটার আমার অভিজ্ঞতাটা ছিল, কারণ আমার পরবর্তীতে যখন আমার মানে একমাত্র ভাগনা যখন আসলে কোচিং করে তখন ওকে আমি উদ্ভাসেই ভর্তি করাই, যে ও আবার ছিল এই মতিঝিল ব্রাঞ্চেই। তো এটার একটা পূর্বতন একটা অভিজ্ঞতা ব্রেনে হয়তো ছিল, কারণ উদ্ভাসে যখন আমি কোচিং করি তখন ওইটাই যে পাওয়ার পরিমাণটা ছিল অনেক বেশি। আপনাদের বইয়ের যে কোয়ালিটিটা থাকে সেটার ইভেন্ট পেজ থেকে শুরু করে সেটার এডিটিং, গ্রাফিক্স বা যেটাই হোক, আপনাদের বই বা লেকচার শিট গুলা বা ইভেন ক্লাসরুম গুলা বা ভাইয়াদের বিহেভিয়ার গুলা সবই অনেক আসলে ভালো লাগতো। সেই কারণে আমার মনে হতো যে আমরা যতটুকু দিচ্ছি তার থেকে হয়তো বা পাওয়ার পরিমাণটা বেশি, সেটা হয়তো বা আমার সুপ্ত মস্তিষ্কে কাজ করে থাকতে পারে। গুড। শোভনের ক্ষেত্রে? আচ্ছা, আমি এক্ষেত্রে বলতে চাই যে উত্তরণের যে লেগাসি, এটার জন্য আমি আসি। এখানে সবচেয়ে কম্পিটিটিভ ছেলে পেলে আসে, সবচেয়ে বেশি কম্পিটিশন আমি এখানে পাবো। সো আমি এক্সাম দিলে বুঝতে পারবো যে আমার লেভেলটা কোথায় আছে। সো আমি এটা হিসাব করে এখানে আসছি, এবং এটা বলতে গেলে উদ্ভাসের যে লেগাসি ওটা থেকেই আমার মাথায় ঢুকছে। আর সত্যি কথা বলতে আমি রিটেনের যদি প্রিপারেশন নেওয়ার জন্য কোচিং টোচিং করতাম, এখানেই করতাম আমি। সেকেন্ড থট আমার ছিল না। করোনা না হইলে উত্তরণ চালু হইতো কিনা আমাদের সন্দেহ আছে, কারণ উত্তরণ এই ডোমেন নেম কেনা ছিল আমাদের আরো 4 বছর আগে। 4 বছর আগে আমরা বিশেষ করবো প্ল্যান করা, মানে যখন চালু করছি তারও 4 বছর আগে। তো 4 বছর আগে ডোমেইন কেনা, কিন্তু আর শুরু করা হচ্ছে না, কারণ ফিজিক্যালি একটা জিনিস স্টার্ট করতে তো অনেক অ্যারেঞ্জমেন্ট লাগে, এটা ইজি না। তো করোনার সময় যখন আমরা দেখলাম আরে অনলাইনে তো সবকিছুই সোজা, আমার তো ক্লাসরুমটাই মানে ফিজিক্যাল এত কিছু অ্যারেঞ্জমেন্ট নাই, ঠিক আছে শুরু করে দিই। মানে সাপে বর বলতে যে বাগদা চাই আপনার জন্য। এক্স্যাক্টলি করোনা ওয়াজ এ ব্লেসিং ফর আস, ডেফিনেটলি। করোনা কোভিড এর কারণে আসলে ই লার্নিং এর যে প্ল্যাটফর্মটা এবং মানুষের অ্যাকসেপ্টেন্সটা, এই জিনিসটা আসলে একটু আর্লি চলে আসাটায় সাহায্য করেছে। কারণ ই লার্নিং নিয়ে কিন্তু সবার একটা সন্দেহ সবসময় কাজ করতো যে আমি অনলাইনে শিখবো, এটাকে আসলেও কাজ করবে কিনা, ক্লাসরুমের বাইরে কাজ করে কিনা। তো এখন কিন্তু দেখবেন যে এই যে একটু গরম পড়লেও কিন্তু ক্লাসগুলো অনলাইনে নিচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা বেশ প্র্যাকটিক্যাল একটা সলিউশন, যে ক্লাসরুমের পাশাপাশি যদি আমরা এই ধরনের একটা ব্যবস্থা। বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো একটা ক্যালামিটি হলো বা একটা বিপর্যয় হলো, তাতেই যে সবাই অ্যাডভান্টেজে কনভার্ট করতে পারে এটা কিন্তু না। জিনিসটা হচ্ছে ওইটা প্রথমত তোমার পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকা লাগবে। ওই যে একটা কথা আছে না, এটা আমরা খুব স্ট্রং বিলিভার, এনি ক্রাইসিস দ্যাট ডাজন্ট কিল ইউ মেক ইউ স্ট্রঙ্গার। সো ক্রাইসিস তুমি যদি মানে কামড়ে পড়ে থেকে ওভারকাম করার জন্য পজিটিভলি এফোর্ট দাও, এটা তোমার অ্যাডভান্টেজে কনভার্ট হবে। কারণ যখন করোনার পরে সব বন্ধ হয়ে গেল, তুমি চিন্তা করো আমাদের জন্য কত ভয়ঙ্কর বিষয় যে আমার এতগুলা লোক কাজ করে এখানে, তাদের বেতন কিভাবে দিব? ইভেন আমাদের কোনো ব্যাংক লোন নাই, নট এ সিঙ্গেল টাকা, এবং আমাদের পলিসি হচ্ছে ব্যাংক লোন ছাড়া চলা। জমানো টাকা দিয়ে তুমি কয়দিন চলবা? দেন আমরা সবার স্যালারি ইভেন কার্টেল, মানে সবাইকে আমরা নিয়ে বসলাম অনলাইনে জুমে মিটিং করলাম, যে আমরা সবাই মিলে, মানে আমরা একটা লোক ছাঁটাই করি নাই, মানে আমাদের যত পার্মানেন্ট স্টাফ তখনই কত 2000 কাছাকাছি, 1600-1800 এরকম, যে আমরা খেলে সবাই মিলে খাই, না খেলে সবাই মিলে আমরা না খেয়ে থাকি। বাট এখন এই রকম ক্রাইসিস মোমেন্টে অর্ধেকরে আমি রেখে দিলাম, বাকি অর্ধেক যাদের কাজে লাগতেছে না এখন আমি চাকরি থেকে ছেড়ে দিলে, এতে তাদের জন্য বিশাল বিপর্যয়। তো আলহামদুলিল্লাহ সবাই এগ্রি করলো, সবাই আমরা কম বেতন নিই। ওরকমভাবে 6-7 মাস চলছে আলহামদুলিল্লাহ, তারপরে আবার আমরা রাইজ করতে শুরু করি। বাট ওই সময়ে আমাদের তো সফটওয়্যার আমরা অনেক আগে থেকে ব্যবহার করি, কিন্তু ফুল একটা এলএমএস মানে ফুল সিস্টেম অনলাইনে চলে আসবে ওই পরিমাণ রেডি তো আর ছিল না। বাট আমাদের সফটওয়্যার টিম অ্যাকচুয়ালি উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হিম, ওরা দিন রাত বিশেষ করে ওরা যে পরিমাণ কাজ করছে। কারণ তখন দেখো মানুষের কিন্তু অনেক সময় কি ভাই আমি কাজ করতেছি, ও তো কোনো কাজ করতেছে না, আর তখন এটাই ছিল ফ্যাক্ট, অল্প কয়েকজনকে একদম খেটে মরতে হচ্ছে, বাদ বাকি অনেকের কিছু করার নাই। ইভেন আমার মনে আছে সফটওয়্যার টিম ঈদের দিন সকালবেলাও ওরা কোডিং করছে। তো আলহামদুলিল্লাহ তারপর আসলে এই ব্যাপক আসলে স্যাক্রিফাইস এফোর্ট, এবং আমারও মনে আছে যে আর্লি এন্টারপ্রেনার স্টেজে যে এফোর্ট দিতাম, দিনে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করা, অ্যাটলিস্ট 12 ঘন্টা। বাট এই করোনা টাইম মানে যখন প্রতিষ্ঠান মোটামুটি স্ট্যাবল হয়েছে, তখন কি ওই আগের একদম আর্লি স্টেজের অত এফোর্ট কিন্তু আসলে আর দেওয়া হইতো না, একটু তো রিল্যাক্স হওয়ার বিষয় থাকেই।
করোনা কিন্তু আবার আমাদেরকে সে আগের টাইমে নিয়ে চলে গেছিল। ওই সময় দিন রাত যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগছে আমরা এনজয় করছি, বাট স্টিল দ্যাট ওয়াজ এ স্ট্রেস। আর এই আল্লাহর উপর ভরসা করাটা আসলে মেইনলি হেল্প করছে, কারণ প্যানিক যদি হইতাম যে ভাই কি হবে, তাইলে কি হ্যাঁ যদি মনে করতাম আমার হাতেই সব, আমি কেন পারতেছি না, তাহলে তো প্যানিক হয়ে আসলে মানুষ পারফর্ম করতে পারে না। যখন আমরা মনে করলাম ঠিক আছে আল্লাহ যদি মনে করে যে এইটার ভিতরে এই আমাদের কল্যাণ আছে, তাহলে এটাই হোক। মেন্টালি লিটারেলি আমি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে অক্টোবর নভেম্বর আস্তে আস্তে আমাদের সমস্ত টাকা শেষ হয়ে যাবে, আমি একেবারে আবার জিরো হয়ে যাব। এমনিতেই তো আমি ঢাকায় ফ্ল্যাট কিনি নেই, ভাড়া ফ্ল্যাটে থাকি, সো আমাকে এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, হয়তো ছোট একটা বাসায়। মানে আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড, কারণ যে কোনো ইয়েতে সবচেয়ে খারাপ যা ঘটতে পারে তুমি আগেই মেন্টালি এটা মেনে নিয়ে বসে থাকবা, তাহলে তো আর তোমার প্যানিক হওয়ার কিছু না, যে আমি রেডি ফর দিস। এখন ঠিক আছে ঠান্ডা মাথায় চেষ্টা করি, আল্লাহ তালা যেটা দেয়, কারণ একসময় আমার কিছুই ছিল না, আল্লাহ তালা এখন অনেক কিছু দিচ্ছেন। আবার যদি আল্লাহ মনে করেন যে এটা নিয়ে গেলে আমার জন্য ভালো, বিকজ আমি তো জানি না আমার জন্য ভালো কোনটা। এই অ্যাকসেপ্টেন্সটা অ্যাকচুয়ালি হেল্প মি না অনলি, হেল্প আস আ লট, এই আর কি বলতে চাইছিলাম। তো আমরা পড়ালেখা নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবার আলোচনার ডিরেকশনটা আমরা একটু চেঞ্জ করি। আমরা এবার একটু ক্যারিয়ারের দিকে যেতে চাই। সো সামনে তোমাদের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে অ্যাকচুয়ালি তোমাদের কী কাজ, কী ডিউটি, অনেক কিছু হয়তো এখন অজানা, হয়তো না অজানা হওয়ারই কথা। যদিও শাওনের কিছুটা এক্সপিরিয়েন্স আছে, ঢুকলে কি হয়, যেহেতু অলরেডি সে পুলিশে আছে, ট্রেনিং কেমনে হয়, তাই না, ডিপার্টমেন্টাল অনেক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে। বাট অ্যাডমিনে কি হয় সেটা হয়তো কিছুটা আইডিয়া বোধহয় অলরেডি আছে না, বাট না সেটা নাই, অপরের মুখ থেকে শোনা আর কি, এখনো হ্যাঁ ডিরেক্ট এক্সপিরিয়েন্স হয় নাই। পুলিশ বাহিনী কি করে না করে এটা জেনারেল মানুষও কিছুটা জানে, সো এটা আন্দাজ করা সহজ। বাট পররাষ্ট্র কি করে আমরা খুব ভালো জানি না, ওদের সুন্দর সুন্দর অফিস আছে বেলি রোডের দিকে, এগুলো আমরা জানি, আমার বাসার কাছে সামনে দিয়ে যাই। আর কি এরা বিদেশি বিদেশে কি কি জানি করে, তাই না? অলরেডি মোস্ট প্রবলি আবিরের কিছু ধারণা থাকলেও থাকতে পারে, বিকজ যেহেতু পড়ালেখা এগুলো তোমাদের তো সব কিছু নিয়ে পড়ালেখা করতে হয়েছে, রাইট? এই জন্য যদি এটা আননোন টেরিটরি, তোমরা হয়তো এখনও এক্স্যাক্টলি কী করণীয় বা কী করতে হয়, কী সিচুয়েশন জানো না, তারপরও আমি একটু ওইখানে একটু পুশ করতে চাই তোমাদের ভবিষ্যৎ প্ল্যান, তোমাদের উদ্যোগ, তোমরা কোনটাকে প্রবলেম মনে করো, এইসব জিনিস নিয়ে। এবং এই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র তোমার নিজের ক্যাডার না, তোমরা কালেকটিভলি বলতে পারো, অ্যাটলিস্ট তোমরা যে তিন ক্যাডারে আছো এখান থেকেও তোমার অন্য ক্যাডারের কিছু কোনো একটা প্রবলেম তুমি মনে করতেছো এটা সলভ হলে ভালো হয়, সেটাও বলতে পারো। তো আমার কোয়েশ্চেনটা হলো, যে কেউ শুরু করতে পারো, এবার মাঝখান থেকে শুরু করতে পারো, শাওন শুরু করতে পারো, অশোভন শুরু করবে না, ঠিক আছে? আচ্ছা আমি বলি, আমার যে ইচ্ছা যে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আমার যে অ্যাবিলিটি আছে তার সর্বোচ্চটা দেয়া। এখন আমি জানি না আমি কি দিতে পারবো, কোন অপরচুনিটি তুমি আমার আগে সামনে এটাকে বলো যে পুলিশ বাহিনীতে তাদের সাথে সংশ্লিষ্ট তুমি কি কি প্রবলেম দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রথম আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি, মানুষের মধ্যে একটা ভীতি আছে, তারা থানায় যেতেই চায় না। ছোট পোলা মানে এই পুলিশ আসবে না ভয় দেখায়, এমনিতেও অ্যাডাল্ট মানুষও তারা থানায় যেতে চায় না, যে কোনো প্রবলেমটাকে আরো কমপ্লেক্স করে ফেলে। মানুষ আসলে জানেও না যে এই প্রবলেমটা ওখানে গেলে সলভ হবে। মানুষের একটা নেগেটিভ ধারণাই আছে যে ওখানে গেলে আরো প্রবলেম বাড়বে। মানুষ, আমরা জানি যে সিটিজেন চার্টার আছে, কি কি সেবা পাওয়া যায় এটাই আমরা জানি না, আমি নিজেই হয়তো জানতাম না বিসিএস এর দিকে না আসলে। তো আমি দেখলাম যে আমি মোটামুটি প্রিভিলেজড একটা ক্লাসের থেকে আসি, আমি যদি এগুলো না জানি তো মানুষগুলো কি করবে। তো আমার ফ্যামিলিরও এরকম ইচ্ছা ছিল কিছু করি যেটা মানুষের কল্যাণে কাজ করতে পারবো বেশি সংখ্যক মানুষের জন্য। তো এইসব ধারণা থেকেই যে পুলিশরা আসলে কি করে, কি হয় না হয়, পুলিশদের মধ্যে কারা ভালো ভালো কাজ করছে। আচ্ছা, আমি কিছু ব্রাঞ্চের নাম শুনেছি, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ। আমার সোয়াট বা এসএসএফ এগুলো নিয়ে একটা আইডিয়া ছিল, যেটা ভালো ভালো অস্ত্র থাকে, স্পেশাল ফোর্স, বাট আমি জানি না এগুলো রিক্রুটমেন্ট কিভাবে হয়। তবে এখন দেখতেছি যে এখানে আসলে আমাদের যে কমান্ডিং একটা পজিশন, আমাদের অফিসিয়াল কাজই বেশি, আমাদের যে নির্দেশগুলো আসবে ওইগুলা কত ভালো করে আমি বাস্তবায়ন করতে পারতেছি, এটাই আমার আসলে। পুলিশ বাহিনীর ভিতরে তোমার কি এই ধরনের কোনো স্টাডি আছে যে এই বাহিনীর ভিতরে খুবই রিমার্কেবল পজিটিভ কাজ করছে, এরকম কারো স্টোরি টোরি এগুলো কি ঘাটাঘাটির কোনো সুযোগ হয়েছে? আমার এখানে আসার একটা যে স্টোরি ছিল, আমাদের যে শহীদ সিনিয়র এসি রবিউল ইসলাম, উনি যে হোলি আর্টিজানে মারা গেলেন, মানে একজন পুলিশ অফিসারের জন্য যে মানুষের এত দরদ, মানে ওনার বাড়িতে লোকজন ভরে গেছে, মহিলারা কান্নাকাটি করতেছে। সো আমি জানার চেষ্টা করলাম যে আসলে কি কারণে। তো আমার মনে হলো যে উনি ডিরেক্টলি মানুষের যে সেবা করেছেন, বা ওনার পজিশন থেকে মানুষ যেটা আশা করে না, প্রবাবলি উনি ওটা দিয়েছেন, এই জন্য মানুষের ভালোবাসাটা ওনার জন্য বেশি ছিল। আমি দেখলাম আমি যদি এই সুযোগটা নেই তাহলে আমার যে উদ্দেশ্য সেটা পূরণ হচ্ছে।
ওকে, তাহলে তুমি দেখো যে ওই লোকটা কিন্তু জীবন দিয়েছে, দ্যাট ইজ এ স্যাক্রিফাইস, নট নেসেসারিলি সবসময় তোমার স্যাক্রিফাইস করা লাগবে। বাট ধরো যে তুমি কোনো ভালো কাজ করতে চাচ্ছ, বাট হয় না যে বিভিন্ন জায়গায় দুষ্টদের একটা সিন্ডিকেট থাকে, তাহলে কিন্তু এরকম একটা রিস্ক যে তুমি ভালো কিছু করতে চাচ্ছ বাট দুষ্ট বাহিনী তাদের স্বার্থে গিয়ে আঘাত লাগতেছে, তখন তারা তোমার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে পারে, বা আরো অনেক ধরনের ঝামেলাতেই আমার পড়তে হইতে পারে, তাই না? বা আমি ধরো কোনো একটা লোক একটা বিচার চাইতে আসছে, তাকে কেউ একজন ডিস্টার্ব করতেছে, যে আবার এলাকার সন্ত্রাসী, সো তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে তোমার উপর একটা থ্রেট থাকতে পারে। তার মানে কিন্তু ভালো কিছু যদি তুমি করতে চাও, তাহলে একটা ইনএভিটেবল জিনিস হচ্ছে তোমাকে একটা স্যাক্রিফাইসের অ্যাটিটিউড আগে নিয়ে ফেলতে হবে। সেটা কি তুমি নিয়ে ফেলছো মনে করতেছো? আমি মনে করি যে কোনো ডিসিশনেরই একটা রিস্ক ফ্যাক্টর থাকে, সো আমরা যেহেতু নিছি তার মানে আমার রিস্ক ফ্যাক্টরটা আমি বাট তুমি রিস্ক ফ্যাক্টর এরাইও তো ধরো প্রমোশনের পর প্রমোশন পেয়ে গায়ে হাওয়া লাগায় তুমি অফিসার পুলিশ অফিসার, তাহলে আমার যে নিজস্ব যে আমার যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা, তাহলে আমার যে অনেস্টি সেখান থেকে আমাকে কম্পেনসেট করতে হবে। এটা দেখো আমাদের এটা কিন্তু রেকর্ড হচ্ছে, লোকজন ভবিষ্যতে কিন্তু এই ভিডিও দেখা যে ভাই আপনি বলছিলেন সেবা দিবেন, সেবা কেন পাইলাম না, তাই না? আচ্ছা, আমাদের ব্যাপারটা হচ্ছে কমিটমেন্টের, আমি আমার ইন্টিগ্রিটিটা রক্ষা করছি কিনা। আমি যদি মারাই যাই করতে গিয়ে, না মারা তখন তো আমি ধরে নিচ্ছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক, বাট বেঁচে থেকেই যে স্ট্রাগলটা, তাহলে প্রথমত তুমি বলতেছো যে আমার এই মাইন্ডসেটটা যে তৈরি হওয়া লাগবে এই বিষয়ে তুমি অ্যাওয়্যার, ওকে। আর দ্বিতীয়ত ধর আমার ভালো মাইন্ডসেট আছে বাট আমার এন্টারপ্রেনারিয়াল অ্যাটিটিউড যদি না থাকে, উদ্যোগ নেওয়ার অ্যাটিটিউড, তাহলে কিন্তু জাস্ট ভালো মাইন্ডসেট নিয়ে হয় না। অনেক সময় সৎ অফিসার কিন্তু কোনো আউটপুট দিতে পারে না, বিকজ আউটপুট দিতে গেলে কিন্তু তোমার অনেক কিছু ম্যানেজ করে একটা জিনিসকে ঘটাইতে হয়। অবশ্যই সেই জায়গাটা তুমি চিন্তা করছো কিনা, বা সেখানে তোমার কিরকম প্ল্যান আছে? আচ্ছা, আমার যেটা ফিলোসফি কাজ করতো যে পুলিশ যদি এত খারাপ হয় তাহলে এখানে কি লাগবে, কিছু ভালো মানুষ লাগবে, তো ভালো মানুষ বেশি বেশি আসা উচিত এখানে। সো আমি যদি কখনো ওই পজিশনে যাইতে পারি বা হোল্ড করতে পারি, তাহলে আমি ভালো মানুষগুলোকে ভালো পজিশনে দিব, আমার আশেপাশে রাখবো, এটাই আমার ফিলোসফি ছিল। অথবা ধরো তোমার আশেপাশে যারা দুষ্ট মানুষ চলে আসছে, তাদের উপর তুমি এখনো কর্তৃত্বশীল না যে তুমি আনতে পারো, বাট তাদেরকে তুমি ভালো হওয়ার পেছনে তো আবার এফোর্ট দিতে পারো নাকি? অবশ্যই, তাদের যে চক্র সেখান থেকে যদি আমি সরে যাই, অন্তত তাদের কন্টিনিউটিটা থাকলো না, তারা একটু দুর্বল হইলো, দেরি হইলো আমার। তো এখন আমি যদি খুব স্পেসিফিক দু একটা এক্সাম্পলে চাই, ইভেন তোমরা আমাকে হেল্প করতে পারো। তোমাদের কারো কি কখনো পুলিশের ইন্টারাকশনে গিয়ে কোনো সেবা নেওয়ার বা কোনো কিছু কি ফেস করা লাগছে? ফর এক্সাম্পল একটা জিডি করতে গেছো বা কোনো একটা মামলা বা কোনো একটা ঝামেলা, এই ধরনের কি তোমাদের তিনজনের কারো হয়েছে কোনো অভিজ্ঞতা? আমার পার্সোনালি এখনো হয়নি। হয়নি? এখনো হয়নি। শাওনের? না, আমার বড় রকমের কোনো এরকম অভিজ্ঞতা নাই, ছোটখাটো অভিজ্ঞতা আছে। যে যখন রাস্তা চিনি না, ট্রাফিক কাউকে জিজ্ঞেস করলে যে ভাই রাস্তাটা, ওনারা কিন্তু খুব খুব ভালোভাবে দেখায় দেয় যে এই বাসটা এই রুটে যায়, আপনি এইভাবে যাইতে পারেন বা এইভাবে যান। বাট পুলিশ কোনো ঝামেলাতে পড়ো নাই এখনো ওইরকম বা থানা বা এরকম? না আমাকে এখনো পর্যন্ত কোনো কোনো এক্সপেরিয়েন্স নেই। তোমাদের তো একটা ভেজালে ফেলা দরকার ছিল, কারণ মানে কি পেইন মানুষের হয় সেটা জানা তো খুব জরুরি বিষয়, তাই না? তখন না তোমার মধ্যে ইভেন মোটিভেশন তৈরি হতে পারে, ভাই এই পেইনটা মধ্যে একটা লোক পড়লো, সো আই ক্যান ট্রাই টু সলভ ইট। আচ্ছা, বাট ইন জেনারেল মানে ছোট বলে রাখি, যেহেতু আসলে পোরশনটা ভাইয়ের, শোভন ভাইয়ের, কিন্তু আমি তো সম্প্রতি মানে জয়েন্ট আর কি পুলিশে। ও রাইট, তুমি তো অলরেডি পুলিশ, আরে তুমি বলো না কেন? ফার্স্টে যেহেতু আমি অলরেডি যোগদানকৃত, হ্যাঁ, তখন ওই জায়গায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে এডিশনাল ডিআইজি স্যার একজন বললেন যে সবসময় মনে রাখবা তোমরা কিন্তু প্রিভিলেজড, অন্যদের থেকে তোমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা ভোগ করছো বা করবে, তাই তোমাদের কাছ থেকে যেন তোমাদের বেতনের টাকাটা যেন হালাল হয় সেটা কিন্তু সবসময় চেষ্টা রাখতে হবে, যে তোমার যতটুকু যা দেয়ার যতটুকু করার সেটা যেন ঠিকঠাক মতো করতে পারো, তোমার বেতনটা যেন হালাল হয় সেই চেষ্টার জন্য তোমার মধ্যে থাকে। বল না যে ভাই এটা তো বেতন অনেক কম, সরকারি চাকরি রাখি, এগুলো দিয়ে কি পোষায় আমাদেরকে উপরি টুপরি ছাড়ায়? না ভাই, মনে করি যে হাত যদি খুব বেশি বড় না হয় ইনশাআল্লাহ এটাতে চলা সম্ভব। তাছাড়া নতুন পে স্কেল তো চলেই আসবে 1-2 বছরের মধ্যে আশা করি, সুতরাং ইনশাআল্লাহ খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, নতুন পে স্কেল চলে না আসলে তাইলে চলে না আসলেও চলার মতো, কারণ আমি অলরেডি ব্যাংকে 1.5 বছরের মতো জব করেছি, এই 9 নাম্বার গ্রেডে জব করেছি, আমার চলতে তো কোনো সমস্যা হয়নি যদি আমি লোভ না করি ওরকম। হ্যাঁ, আমি সেটাই প্রথমেই বলছিলাম যে হাত যদি খুব বেশি বড় না হয় ইনশাআল্লাহ এটা সুন্দরভাবে চলো আমরা একটু ব্রেইনস্টর্ম করবি তিনজন মিলেই, যে পুলিশ বাহিনীতে তোমাদের নিজেদের কোনো এক্সপেরিয়েন্সের মধ্যে যেতে হয় নাই, বাট এমনি পেপার পত্রিকা পড়ে তো তোমরা কিছু জিনিস জানো, এইখান থেকে কি 2-4টা কিছু প্রবলেম মনে করতে পারো যে পুলিশের সাথে মানুষের ইন্টারাকশন কি ধরনের প্রবলেম হয়? ইন্টারাকশনের আসলে খারাপ থাকে, ভালো কিন্তু থাকে। করোনার সময় কিন্তু পুলিশ যে সাপোর্ট দিয়েছে সেটা কিন্তু আমরা ভুলতে পারি না।
আবার 1971 কিন্তু প্রথম যদি কোনো বুলেট বের হয়ে থাকে সেটা কিন্তু বাংলাদেশ পুলিশের মানে আর্মস থেকে বের হয়েছে, এটা কিন্তু আমরা ভুলতে পারি না। এক্সাম্পল আরো আছে, যেমন করোনার সময় কেউ জানাজা পড়াতে রাজি হচ্ছে না, একজন অ্যাসিস্ট্যান্ট স্যার কিন্তু জানাজা পড়ান মোর্দার। আসলে আবার কিছু খারাপও থাকে। হ্যাঁ, তবে আমি একটু ক্লিয়ার করতে চাই, আমরা যখন প্রবলেম নিয়ে কথা বলবো মানে আমি বলতে চাচ্ছি না যে এই পুরা সেক্টরটা খারাপ, না তা না, মানে প্রবলেমের কথাটা হচ্ছে যে এটা যে পর্যায়ে আছে এখান থেকে ইমপ্রুভমেন্টের স্কোপটা কোথায়। তবে এটা কিন্তু খুবই ট্রু, মানে ইভেন আমি যদি, কারণ আমাদের তো এই রিয়েলিটির মধ্যে দিয়ে যেতে হয়, আমি যদি কম্পেয়ার করি 10-15 বছরের সাথে, সেই তুলনায় কিন্তু এখন বাহিনী, শুধু পুলিশ না, সরকার পুরা যন্ত্রই এখন অনেক স্মার্ট, অনেক ডাইনামিক জিনিসপত্র হয়েছে, অনেক পজিটিভ জিনিসপত্র হয়েছে। যেটা হয়েছে সেটা তো আলহামদুলিল্লাহ। দেন আমরা খুঁজবো এখান থেকে আমরা নেক্সট লেভেলে যাওয়ার জন্য কি করার দরকার। হ্যাঁ বলো। এটা আসলে পুলিশের আর জনগণের মধ্যে কিন্তু একটা অদৃশ্য দেয়াল মাঝে মাঝে কাজ করে, যে আসলে সমস্যাটা ঠিকঠাক মতো অনেক সময় শেয়ার করা যায় না, একটু আইস ব্রেকিং এর আসলে দরকার আছে এই জায়গাতে একটু সমস্যা। আর ভালো খারাপ তো সব জায়গাতে আছে, এখন 10 জনের মধ্যে 2 জন মানুষ যদি খারাপ হয় সেটার কারণে কিন্তু টোটালি নেগেটিভ একটা ব্র্যান্ডিং হয়, কিন্তু মানুষ তো নেগেটিভিটি ছড়ায়, পজিটিভটা তো কম ছড়ায়। এই কারণেই দেখা যায় যে আসলে 2-1 জনের অসততার কারণে আসলে সামগ্রিক যে নেগেটিভ যে ব্র্যান্ডিংটা, নেগেটিভ যে ইমেজটা, এটা আসলে দূর করতে হবে। আর এই যে আসলে সমস্যা মানে শেয়ার করা, সেটার একটা সঠিক সমাধান দেয়া, নিজের কোনো পার্সোনাল কোনো গেইনের চিন্তা না করে, এই জিনিসের ক্ষেত্রে আরেকটু কাজ করতে হবে। আরেকটু কাজ করলে আশা করি আরো আসলে ভালো কিছুই হবে। পুলিশের তো আসলে হয় কি যে তাদের তো আসলে একটা ইউনিফর্মধারী যেহেতু একটা বাহিনী, আমরা আসলে হয়তো দেখা যায় যে মানুষের মনে একটা ভীতি কাজ করে, বা আমরা অনেক সময় এটার অনেক নিজের স্বার্থে, ফায়দালোটার স্বার্থে কিন্তু অনেক ধরনের খারাপ দিকেও ইউনিফর্মটাকে ব্যবহার করা যায়। এই জিনিসটা মানুষের মনে কিন্তু একটা ভীতির একটা জায়গা আসলে থেকে গেছে। এটা কি আমরা একটা কেস হিসেবে নেই যে এরকম একটা ভীতি বা যেটা বল অদৃশ্যটা দেয়াল কাজ করতেছে। সো এখন তোমরা এন্টারপ্রেনিউরিয়াল ওয়েতে চিন্তা করো, যে 3 জন মিলে চিন্তা করো, এমন না যে ভাই পুলিশ বাহিনীর জন্য আমি কেন চিন্তা করব। এইখানে তুমি ধরা যাক পুলিশের এখন একটা ভালো পর্যায়ে চলে গেছে অলরেডি, তুমি এসপি অথবা ডিআইজি বা এরকম পর্যায়ে, ইভেন তুমি যদি আরো ছোট পর্যায়ে থাকো, স্টিল বড় পরিধিতে না হলেও ছোট পরিধিতে কিছু না কিছু করতেই পারো। এই দেয়ালটা ভাঙতে অথবা মানুষের সাথে পুলিশের এই ইজি গোয়িং সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সেখানে কি ধরনের আইডিয়া চিন্তা করা যেতে পারে? আচ্ছা আমি বলি, আমার কাছে যেটা মনে হয় যে বডি ক্যামটা যেটা যদি চালু করা যায় বাংলাদেশে একেবারে ব্যাপক স্কেলে, তখন দেখা যায় যে পাবলিক ডিলিং এর ক্ষেত্রে প্রত্যেকটা সদস্যকে অনেক কেয়ারফুল থাকতে হবে, এবং জবাবদিহিটা যদি যথাযথভাবে আমরা করতে পারি, যেমন একজন যদি কোনো অকারেন্স করে কোনো সদস্য, তার যে বিচার বা তার এগেনস্টে যে আমরা স্টেপটা নিলাম, এটা যদি আমরা বেশি ফলো করে প্রচার করি যে আমাদের বাহিনী এখানে কোনো ছাড় দেয় না, তখন কিন্তু মানুষের যে ভীতিটা বা তাদের এখানে আসার ক্ষেত্রে যে একটা বাধা ছিল সেটা কমে যাবে। আচ্ছা, এটা একটা ভালো আইডিয়া। বডি ক্যামের দাম কেমন জানা আছে? আমার জানা নাই, মানে যাক, এখন তো ক্যামেরা তো এক্সপেন্সিভ টেকনোলজি না, যদিও এটা আবার অনলাইনে ডাটা পাঠাইতে হলে হয়তো একটু এক্সপেন্সিভ হবে। পুলিশ বাহিনীতে এখন সদস্য সংখ্যা কত? 2,10,000। 2 লক্ষ ক্যামেরা কিনতে বড় টাকা লাগতে পারে, তাই না? বড় ডিসিশন, সবার লাগবে না, পাস করাইতে হবে। সবার লাগবে না, যারা ফিল্ডে কাজ করে সেই সংখ্যা তো বড় হবে, কারণ অফিসাররা তো সংখ্যা এত বড় না। বডি ক্যাম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে, একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে, ভিডিও যাবে, সো বিগ সাইজ। সো হইতে পারে যে এটা যদি একটা পাইলটিং আগে করা যায়, তারপর সরকার সাকসেস দেখলে হয়তো তখন হচ্ছে এটাকে প্রজেক্ট আকারে রোল করে ফান্ড জোগাড় করার, যেমন ডিএমপির কোনো একটা জোনে বা একটা বিটে যদি করে, পাইলটিং করে, পুরো এরিয়াতে না করে। ধরো কথা তুমি যখন এসপি হয়ে যাচ্ছ, তখনই কি এই ধরনের, আমি জানি না অবশ্য পুলিশ বাহিনীর কার কি ক্ষমতা, তখন কি এই ধরনের এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকতে পারে? আমার মনে হয় যে লিমিটেড, তখন জেলাতে মানে আরো একটু বড় পরিসরে যাইতে হবে তখন। এটা একজন এসপি স্যারও তো আসলে যখন জেলার দায়িত্বে থাকেন, তার উপরে কিন্তু ডিআইজি স্যার থাকেন বিভাগের দায়িত্বে, সুতরাং চেইন অফ কমান্ডার একটা ইস্যু আছে। বাট এখন দেখো, আমি যে তোমাদেরকে যে আইডিয়াটা দিতে পারি সেটা হচ্ছে, যেমন লিডারশিপ মানে অথরিটি না, লিডারশিপ মানে হচ্ছে ইনফ্লুয়েন্স। মানে আমাকে ডিসিশন কোনো একটা ওপেন মানে করতে, এক্সিকিউট করতে হলে নেসেসারি না সবসময় যে আমাকে অথরিটিতে থাকতে হয়। ধরো যে তোমার অথরিটি নাই, বাট তুমি এত নাইসলি প্রজেক্ট প্রেজেন্টেশন, এটার কেস তুমি এত সুন্দর নিজে একটু এফোর্ট দিয়ে গবেষণা করে তোমার সিনিয়রকে প্রেজেন্ট করলা, ইভেন তুমি তোমার আরেকটা বন্ধুকে দিয়ে পত্রিকায় কলাম লেখাইলা প্রেশার তৈরি করার জন্য যে এই ধরনের জিনিস কেন হচ্ছে না। এই যে দেখো, এন্টারপ্রেনার হিসেবে চিন্তা করলে কি হবে, যে আমি অনেকগুলো উদ্যোগ চিন্তা করব। তো সেই জায়গা থেকে তুমি তোমরা যদি চিন্তা করো, যেটা বলছিলাম এই দেয়াল ভাঙার ক্ষেত্রে
আমি কিছু ক্লু দিলাম যে তাহলে তুমি তোমার লিমিটেশনটা কমে আসলো, যে ভাই আমি তো করার মতো ক্ষমতা নেই, ওই লিমিটেশনটা কমে আসলো। আর কি চিন্তা করা যায় পুলিশের সাথে মানুষের দূরত্ব কম? আমার দিক থেকে একটা জিনিস চিন্তা করতে পারি যে প্রতিটা থানাতে সার্কেলের দায়িত্বে যে এডিশনাল এসপি স্যার থাকেন, তার উপস্থিতিতে সপ্তাহে একদিন যে কারো কোনো অভিযোগ আছে কিনা জনগণ এসে একদম ওপেন, হয়তো 3 to 4 আওয়ার্স এরকম টাইপের একটা নির্দিষ্ট সময় ওপেন থাকবে স্যারের উপস্থিতিতে, যে কারো কোনো অবজেকশন আছে কিনা সেটা সত্যতা যদি যাচাই করা হয় বা না হয় যেটাই হোক না কেন, প্রত্যেক সদস্যের এগেইনস্টে ডিমেরিট পয়েন্ট যোগ করা বা কারো কোনো ধরো এই উদ্যোগ চালু করা হলো বাট জনগণ জানলো না, যেমন ধরো ওই যে বলে সিটিজেন চার্টার আছে বাট জনগণ জানে না। সিটিজেন চার্টার কিন্তু আসলে প্রত্যেকটা থানাতে এটা টানানো থাকে বিজ্ঞপ্তির মতো, সেটা কিন্তু আসলে দোরগোড়ায় কেন পৌঁছায় না সেটা আমি এখনো জানি না। এটা চিন্তা করো, মানে বিকজ এগুলো সলভ না করলে তো বেনিফিট আসবে না। ওটার জন্য হয়তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো প্রত্যেকটা থানার সংশ্লিষ্ট এলাকায়। এমনি চালাতে গেলে ভাই বাজেট তো নাই না, একটা এলাকাতে মাইকিং করতে বা সেটার জন্য খুব বেশি অর্থ কিন্তু আসলে দরকার হয় না। বলো আরো আইডিয়া বলো। আমরা শোভন বলো। আমরা কিছু স্কুলে পোস্টার টানায় রাখতে পারি, এটা তো ইজি। হ্যাঁ, যে এই দিনে এটা হইতে পারে। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং একটা ভালো ওয়ে হতে পারে। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আমাদের সরকারি অফিসগুলোর কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স খুবই কম। আমরা কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়, আপনি যেরকম একটা এক্সাম্পল দিলেন। হ্যাঁ, মানে অনেক মানুষ জানে না এই মানুষ নাইস কাজ হয়, খুব সুন্দর সুন্দর জিনিস হচ্ছে, সেগুলোর কিন্তু সেরকম প্রেজেন্টেশন নেই। দেখবেন প্রাইভেট কোম্পানিগুলো কি করে, ওরা ছোট একটা কাজ করলে অনেক বড় করে জিনিসটাকে করতে পারে। সেখানে কিন্তু আমরা দেখা যায় অনেক বড় বড় কাজকেও খুব ভালো করে কিন্তু এখনো প্রেজেন্ট করাটা শুরু করতে পারিনি। আমাদের যে গভর্নমেন্টের যে সোশ্যাল মিডিয়া পেজেস গুলো আছে ওগুলো কিন্তু এখনো বেশি ইনঅ্যাক্টিভ। এখন কিন্তু দেখা যায় যে গ্রামগঞ্জ সব জায়গাতেই মানুষ ফেসবুক চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। সো এই যে এই পুলিশ অফিসাররা, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার, এরা যে আমাদের রোল মডেল হতে পারে, এরা যে একটা ভালো কিছু করতে পারে, ইম্প্যাক্টফুল কাজ করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় চোখে দেখি না। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে এবং এতে করে ধরো যদি তুমি মনে করো যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করতে চাই, তো ওটা তো একটা আলাদা মিডিয়া ডিপার্টমেন্ট আছে। এখন তুমি মিডিয়া ডিপার্টমেন্টে তোমার পোস্টিং নাই, অবশ্যই। তো তাহলে কি তুমি চিন্তা করতে পারো, তাহলে কি তোমার কিছু করার নাই, নাকি তাদেরকে ইনফ্লুয়েন্স করার সুযোগ থাকতেই পারে? মিডিয়া ডিপার্টমেন্ট কিন্তু অবশ্যই তারা নিশ্চয়ই অন্য জায়গা থেকে আইডিয়াস নিয়ে তারপর তারা সেটা ইমপ্লিমেন্টেশনের কাজটা করে। সো আইডিয়াস ক্যান কাম ফ্রম এভরিওয়্যার, তাই না? সো আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, সেই মিনিস্ট্রিতে কাজ করি বা অন্য মিনিস্ট্রিতে কাজ করি, যদি একটা ভালো আইডিয়া, একটু আগে ভাই যেভাবে বললেন যে সুন্দর করে যদি পিচ করা যায় উইথ প্রপার লজিক, প্রপার পিচ করা, বল ভাই আইডিয়া সবাই দেয়, ভাই আপনি তো জানেন না এটা বাস্তবায়ন করতে কত প্যারা, অবশ্যই তা আপনি পারলে কইরা দেন, তখন কি তোমরা মনে করো যে ওই এনার্জিটুকু থাকবে যে লিটারালি লাগলে আমি একটু হেল্প করে দিয়ে হলেও জিনিসটা এক্সিকিউট করার চেষ্টা করি? যদি ভাই নিজে আসলে অফিসিয়ালি অনেক ধরনের ফেসবুক আইডি কিন্তু থাকে, ওসি অমুক থানা, এসিল্যান্ড অমুক, মানে এরকম ফেসবুকে মিডিয়া সেলের কিন্তু আসলে হেল্প ছাড়াও কিন্তু ইয়ে করা সম্ভব, রিচ করা সম্ভব, পিপলকে রিচ করা সম্ভব। কারণ খুব বেশি কঠিন একটা কিন্তু আসলে হবে বলে মনে হয়। যেমন পুলিশ বাহিনীর আমার কাছে ওয়ান অফ দ্য অ্যামেজিং সার্ভিস মনে হয়েছে 999 এর সার্ভিস আমি বেশ কয়েকবার নিয়েছি, আমি এত অ্যামেজড হয়েছি, মানে কারণ এক্সপেকটেশন ছিল কম, বাট এক্সপেকটেশন নর্মাল ফুলফিল হয়েছে না। মানে সাথে সাথে তো আমি 2বার অ্যাম্বুলেন্স নিয়েছিলাম, আরেকবার একটা অকারেন্সের জন্য ডাকছিলাম, প্রত্যেকবারই খুব ওয়ান্ডারফুল সার্ভিস পাইছি। ওনারা পরে আবার ফোন করে আবার জিজ্ঞেস করতেছে যে আপনি পাইছেন কিনা, মানে তারা ঠিক মতো আসছে কিনা। না আমি তো প্রথম ভাবছি যে ফোনই ধরবে কিনা, রেসপন্স করবে কিনা, বাট ফোন সাথে রেখে ওই অবস্থায় অ্যাম্বুলেন্স কানেক্ট করে দিল, আমার মোবাইলে আবার নাম্বার দিয়ে দিল, পরে আবার খবর নিল সে রাইট টাইম আসছে কিনা। আই ওয়াজ অ্যামেজড। যেমন এটা নিয়েই আমার একটা আইডিয়া ছিল, আমি আমার জায়গা থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি পুলিশ বাহিনীতে। আমি কয়েক জায়গায় বলছি এটা যে 999টাকেই যদি আমরা জাস্ট অ্যাপে নিয়ে আসতে পারি, অবশ্যই অ্যাপে নিয়ে আসতে পারি, কারণ এখন অ্যাপের ইউজার তো হিউজ, তাহলে কিন্তু আরো অনেক ফাস্টার হবে। কারণ এখন আমি একটা কল দিচ্ছি, অনেক সময় কনকারেন্ট কল অনেক বেশি হলে অনেক ওয়েটিং এ থাকতে হয়, অ্যাপ হলে তো তা না। আর অ্যাপ হলে তো আমার ইজিলি অটোমেটিক্যালি আমি জিনিসগুলোকে কানেক্ট করে দিতে পারি। সো এখন ফোন করে ওই ফোন আবার তাকে কানেক্ট করে যে টাইম যায়, মেবি এটার 10 ভাগের 1 ভাগ টাইমে চলে আসবে, আর অনেক বেশি মানুষকে একসাথে সার্ভিস দেওয়া যায়। অবশ্যই একইভাবে আমার কাছে মনে হয়েছিল ব্লাড একটা বড় প্রবলেম। আমরা যারা প্রিভিলেজড ভার্সিটিতে পড়ছি, ব্লাড লাগলে আমরা জানি এই সংগঠন আছে সেই সংগঠন, বাট একটা নর্মাল মানুষ তার জন্য কিন্তু এটা অনেক টেনশনের বিষয় যে ব্লাড লাগবে। আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে জিজ্ঞেস করি ব্লাড লাগবে, কাকে ফোন দিবা? বন্ধু বান্ধবকে। অবশ্যই। এখন দেখো তুমি তো প্রিভিলেজ শ্রেণী, তোমার বন্ধু বান্ধব আছে, তাহলে নর্মাল একটা মানুষ কারে ফোন দিবে? বাংলাদেশে এখন যেমন আমি জানি অ্যাম্বুলেন্সের জন্য 999 ফোন দেওয়া যেতে পারে, এটা ব্লাডের জন্য কারে ফোন দিব? তাহলে দেখো একটা অ্যাপ যদি আমি ইন্ট্রোডিউস করি, আর ওখানে ভলেন্টারিলি যারা ব্লাড দিতে চায় জমা করার দরকার নাই, তাহলে কিন্তু ডাটাবেসটা থেকে সফটওয়্যার জানতেছে, আমার অ্যাপ জানতেছে কে কোথায় এখন মানে অবস্থান করতেছে, যে ডোনার হিসেবে এখানে নাম লিখে রাখছে। এখন তুমি বললা আমার ব্লাড লাগবে, তুমি রিকোয়েস্ট অ্যাপকে করলা,
তাহলে অ্যাপ সাথে সাথে দেখলো এই লোকেশনে কারা আছে, তাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিল। যে নোটিফিকেশনটা প্রথম গ্র্যাব করলো যে আমি দিতে চাই, দেন অ্যাপ তাদের মধ্যে নাম্বার 2টা ট্রান্সফার করে দিল, তাই না? তাহলে কত নাইসলি এটা করা সম্ভব। এই ধরনের আইডিয়াগুলা দেখো করার জন্য কিন্তু তোমার ওই রিস্কও নাই যে ভাই এটা করতে গেলে আবার আমার জানিয়ে টানাটানি শুরু হয়। এগুলোর ব্যাক এন্ড কিন্তু তৈরি করা আছে, লাইক ফুড পান্ডা যেরকম, ফুড পান্ডা কিন্তু বেসিক্যালি সেম কাজ করে জাস্ট উইথ ফুড। সো ব্যাক এন্ড সফটওয়্যার কিন্তু আছে। তাহলে আমরা কিন্তু তোমাদের কাছে এগুলো আরো বেশি আশা কেন করতেছি, বিকজ তোমরা কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়েছো, আইবিতে পড়েছো, কারণ আগে যখন বিসিএস এর ট্রেন্ড ছিল না তখন তো এরকম টপ ক্লাস স্টুডেন্টরা যায় নাই। ফলে আউট অফ দ্য বক্স চিন্তা করা যে আমি ওই নর্মাল একটা অ্যাপ বানাবো, এটা ইয়ে করবো, আরো একটা আপগ্রেড টেকনোলজি, এটার হয়তো আইডিয়া তাদের জন্য ডিফিকাল্ট ছিল আগে যারা গিয়েছে, যারা এগুলোতে এক্সপ্লোর করে নাই। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি জাস্ট যে তোমরা কি বোঝার মানে চিন্তা করতে পারতেছো কিনা অ্যাকচুয়ালি তুমি যদি আসলে প্রোঅ্যাক্টিভলি চিন্তা করো আসলে কত কিছু করার আছে। এখন হইতে পারে তুমি অ্যাপের আইডিয়া নিলা, অ্যাপের আইডিয়া অনুমোদন তুমি দিতে পারবে না, বাট হোয়াট ইফ তুমি এটা নিয়ে বিভিন্ন স্যারকে নক করতে থাকলা, ইভেন তুমি কোনো একটা সফটওয়্যার কোম্পানিকে গিয়ে বললা যে ভাই আপনার কি এটা ফ্রি করে দিবেন কিনা, এটা কিন্তু সম্ভব হতে পারে। কারণ অনেক কোম্পানি তার প্রেস্টিজের জন্য বলতে পারে যে ভাই আমি বানাই দিব, এটা টাকাও লাগবে না, তারপর কোথাও বাজেটও পাস করানো লাগতেছে না, লট অফ থিংস কুড বি ডান। ওকে, ভালো আইডিয়া আসলো যে স্কুলে গিয়ে ইয়ে করা যেতে পারে, এটা খুব পাওয়ারফুল আইডিয়া, স্কুলে কমিউনিকেট করা, পোস্টার লাগানো, ইভেন পুলিশ অফিসার এলাকার যিনি বড় একজন উনি যদি আসলে ইয়ে করে ভিজিটও করেন স্কুলে, হ্যাঁ জাস্ট বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করলেন, তোমরা কেমন কি, হ্যাঁ একটা টকলেটের ব্যবস্থা যদি করা যায় কোনো কোম্পানি থেকে প্রয়োজনে স্পন্সর নিয়ে, এগুলো কিন্তু ডুয়েবল, জাস্ট হচ্ছে ওই অ্যাটিটিউডটা থাকা দরকার। ওকে, অলরেডি এখানে ভালো ভালো আইডিয়া আসছে, তা আশা করা যায় ভবিষ্যতে শোভন এগুলো 2-4টা ইমপ্লিমেন্ট করবে না ইনশাআল্লাহ। লাগলে আমরা আরো আইডিয়া পাঠাইতে থাকবো। আচ্ছা, এবার আমরা একটু প্রশাসনে আসি। প্রশাসনের মধ্যে তো আসলে অনেক কিছু, তাই না? তো সবার আগে বা তুমি কি একটু বলবা কিনা প্রশাসনের মধ্যে কি আছে, কি কি সেবা প্রশাসনের লোক থেকে পায়? প্রশাসনের সেবা তো প্রশাসন তো আসলে সব দিকেই যায়, এখন আমার নিজেরও তো আসলে সবকিছু জানা নেই, বড়টা কঠিন হয়ে যাবে। তবে এই তো প্রশাসন ডিসি অফিসে একজন সহকারী কমিশনারের তো অনেক ধরনের দাপ্তরিক কাজ থাকেই, আমাদের খুব পরিচিত, যেটা মানুষ এইটুকু মাথায় ঢুকলে প্রশাসন মানে এটা হচ্ছে ডিসি অফিস। ডিসি অফিস থেকে তো জাস্ট শুরু। তো এই যে খুব বেশি বিখ্যাত যেটা যে মোবাইল কোর্ট পরিচালনা করা, প্রশাসন বলে মানুষ মধ্যে ম্যাজিস্ট্রেটটা সবার আগে মাথায় আসে না? বর্তমান সময়ে যে বাজারের অস্থিরতার সময় যে মোবাইল কোর্ট নিয়ে যত অনেক খুব আলোচনায় ছিল, হট টপিকে ছিল, মোবাইল কোর্ট পরিচালনা করা যায় বা বিভিন্ন পরীক্ষার সময় বা নির্বাচনের সময় ডিউটি দেওয়া, এগুলো অ্যাডমিনিস্ট্রেশনের খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় কাজ। ইভেন আসলে আমার খেয়াল আছে যখন ওই যে করোনার সময় যখন আমরা বিসিএস প্রিপারেশন নিচ্ছি, তখন দেখছিলাম যে স্যাররা, এসিলেন্ট স্যার বা ইউনো স্যাররা বাজারে যেভাবে আসলে ভিজিটিং করছিলেন, যে আপনারা কেন এত গ্যাদার করছেন মার্কেটে ঈদের সময় স্পেশালি, বা বের হবেন না বা এই মার্কেট বন্ধ রাখতে, তাদেরকে জাস্ট আমার কাছে হিরোইক লাগতো এবং আমি আসলে খুব মানে ভেতরে আন্দোলিত হতাম যে নিজের এরকম স্বপ্ন দেখতেছো কিনা। আসলে আমি ভাবতাম যে এটা তো আর সম্ভব হচ্ছে না, যে করোনা তো চলে যাচ্ছে, আমার কিভাবে হবে, সমস্যা তো চলে যাচ্ছে না, সমস্যা বোধ রয়ে যায়, যে আসলে যে ভবিষ্যতে যদি হয়ও বা তখন তো আমি এরকম সিচুয়েশন তার পাবো না, করোনাই হইতে হবে তা তো না, মোবাইল কোর্ট তো বহুত কিছু নিয়ে অভিযান করে। হ্যাঁ, চিন্তা তো আসলে সব দিকে করে আসলে কোলানো যায় না। তো এরকম অ্যাডমিনিস্ট্রেশনের এই তো সেবা দিয়ে শুরু, তার পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি হওয়ার পর থেকে মানুষের ভূমি সেবা এটা খুব আসলে ভাইটাল। এখন মানুষের অনেকেরই সমস্যা হয় যে জবরদখল, জমি বেদখল হয়ে যাওয়া, এইসব নামজারি, এই সকল সেবাগুলো খুব ভালোভাবে দেওয়া যায় কিন্তু ভূমি অফিস থেকে। আর তার পরবর্তীতে যখন একজন ইওনো হন, উপজেলার আসলে তার সকল ধরনের অভিভাবক হন তিনি, তার পরবর্তী থেকে তো আসলে এই যে ধাপে ধাপে উঠে যাওয়া, জনগণের সাথে তো বোধহয় এটাই বোধহয় সবচেয়ে বেশি সম্পৃক্ত বড় স্কেলে, যে পুলিশের কাছে সবাইকে যেতে হচ্ছে না, বাট ইউনো তার পরিধিতে বিভিন্ন বড় অনুষ্ঠান হলে তাকে অতিথি করা হয়, রাইট? তারপর ডিসি কে জেলার বড় অনুষ্ঠান হলে তাকে অতিথি করা হয়। যেটা যে বইতে পড়েছিলাম যে একজন ইউনোকে তার উপজেলার 120টা কমিটির সভাপতি থাকতে হয়, এরকম টাইপের সংখ্যা, আমার ভ্যারি হতে পারে, আমার সঠিক জানা নেই। তো তার সব ক্ষেত্রে আসলে কাজ করার সুযোগ আছে। এবং আমার উপজেলায় যিনি এসিলেন্ট স্যার যিনি আছেন বা ইউনো স্যার আছেন, আমি শুনি যে স্যার আসলে খুবই সৎ, যার যেটা একুরেট তাকে স্যার সেটা একুরেটলি বুঝাই দিবেনি, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো এই ধরনের কথাবার্তাগুলো শুনলে কিন্তু নিজের মধ্যে ইন্সপিরেশন চলে আসে। যে আমার এক ফ্রেন্ড বলে যে আসলে ডিসি অফিসে বা অন্যান্য জায়গায় যারা সৎ থাকে, যে তাদের আসলে সম্মানটাই হয় অন্যরকমের, যারা আসলে টোটালি সৎ থাকেন, কাজ করেন, তাদের সম্মানটাই হয় আসলে অন্যরকমের। তাই কাজ করার আসলে অনেক সুযোগ থাকে। অ্যাডমিনিস্ট্রেশনের পরিধি তো আসলে অনেক বড়, এই দিক থেকে আসলে অনেক দিকে কাজ করা যায়, অধিদপ্তর পরিদপ্তরে।
তাই আশা করি জনগণের সাথে সম্পৃক্ত থাকা বা সাধ্যমতো অনেক কিছু দেওয়ার সুযোগ থাকবে। চলো তো আমরা দুই একটা প্রবলেম চিন্তা করি যেগুলো শাওনের কাঁধে আমরা চাপাবো এগুলো সমাধান করার জন্য। এই যে কি কি জিনিসে আরো সলভ করা যেতে পারে প্রশাসনের জায়গা থেকে। একটা মোবাইল কোড কি কি অভিযান করে? ভাইয়ের চিন্তা ভাবনা তো আসলে এখন বিদেশে সঞ্চরমান, তাই পরিপ্রেক্ষিতে আলাপ করানোর জন্য কষ্টকর। অ্যাডমিনিস্ট্রেশন তো ভাই আসলে অনেক ফিল্ডে কাজ করে। হ্যাঁ, দুই একটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসি। মোবাইল কোড পরিচালনা, ঠিক আছে, মোবাইল কোড কি করে? যে কোনো একটা ধরনের অসঙ্গতি, দুর্নীতি বা অপকর্ম এটা ধরার জন্য। তাহলে এই কোড চালাইতে গেলে তো অ্যাকচুয়ালি কি তার একটা মানে একদম মাঠে ময়দানে ঘোরা, দ্যাট ইজ তার একটা মেন্টালি স্ট্রেস নেওয়ার একটা ইয়ে থাকা, প্লাস ওখানে বিভিন্ন ধরনের ব্যাকল্যাশ থাকতেই পারে। তো সেই জায়গা থেকে তুমি চিন্তা করো যে তুমি কল্পনা করো এইভাবে, তখন কি তোমার এই অ্যাটিটিউডটা থাকবে যে তোমার হাতে অপশন আছে, তুমি চাইলে এত কোড ফোর্ট না করে রিল্যাক্স করলো, তেমন না, চাকরি চলে যাবে? না, এটা তো এই যে একটু আগে যে কথাটা বললাম যে স্যার বললেন যে তোমার বেতনটা যেন হালাল হয় সেদিকে তোমার খেয়াল রাখতে হবে, তো এই কথায় তো আসলে বিবেকের কাছে বাধা পড়ে যেতে হয়। আচ্ছা, যে আসলে শুধু গা বাঁচিয়ে যদি চলতে চাই তাহলে তো সম্ভব না। ঠিক আছে, আমরা শাওনকে তো আমরা চিনে রাখলাম। তো প্রিয় দর্শক, আমরা ভবিষ্যতে শাওনকে কানেক্ট করে আমরা বিভিন্ন সময় সে কতদিন মোবাইল কোড চালনা করলো বা ডিসি অফিসে যদি থাকে ছোট একটু আমরা প্রেসার দিতে থাকব ইনশাআল্লাহ। এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনার সঙ্গে যে আমি আসলে ব্যাংকে কর্মরত ছিলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকে। তো আমার শাখার ম্যানেজার আমাকে হতে হয়েছিল আর কি, সিনিয়রিটির দিক থেকে। তো তখন আমার কিন্তু মান্থলি মানে লোন ডিসবার্সমেন্টের টার্গেট থাকতো 94,67,000 বা এরকম একটা অ্যামাউন্ট। তো আমাকে কিন্তু কোনো কোনো মাসে 1,48,00,000 টাকা পর্যন্ত ঋণ ডিসবার্স করা লাগতো, যেহেতু আমাদের ঋণগুলো তো আসলে ক্ষুদ্র মাইক্রো লোন আর কি, যে 3 লাখ পর্যন্ত সর্বোচ্চ ঋণ দেওয়া হতো। তো আমি কিন্তু চাইলে পারতাম যে না 94 আমার টার্গেট ফিল আপ, আমি কেন তার থেকে বেশি দিব, আপনি পরে আসেন, কিন্তু আমি কিন্তু সেটা করতে পারিনি। মাশাআল্লাহ, যে তার যেহেতু বৈধতা আছে, তার ভিসা ম্যান পাওয়ার সবকিছু ওকে, তাহলে তাকে তো আমার ঋণ দিতেই হবে। তো আমার কিন্তু সর্বোচ্চ 1,48,00,000 টাকা পর্যন্ত আমাকে ঋণ দিতে হয়েছে। আমি যখন চাকরি গত মাসের 31 তারিখ ছেড়ে দিয়ে আসি, আমার কিন্তু ডিসবার্সমেন্টে আমার টার্গেট কিন্তু 100+% কিন্তু আমার ফিল আপ করা ছিল, 100-র বেশি কিন্তু ফিল আপ করা ছিল। সুতরাং দায়িত্ব এড়িয়ে যাব সেই মানসিকতা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে বেশি বেশি আশা করতেছি আরো যে শাওন অলরেডি তার ট্র্যাক রেকর্ডের মধ্যে এটা আছে যে টার্গেটের চেয়েও অনেক বেশি অ্যাচিভ করা। ইনশাআল্লাহ আমরা সেটা দেখব ইনশাআল্লাহ, বিশেষ করে যদি ল্যান্ডে, কারণ আমরা জানি যে মামলার ভিতরে দেওয়ানি আর হচ্ছে ফৌজদারির ভিতরে সব টাইপ, আর শুধুমাত্র এক ধরনের মামলা সেটাকে আলাদা ক্যাটাগরি করতে হয়েছে, মানে কি পরিমাণ মামলা হইলে যে এটা একটা আলাদা ইটসেলফ ক্যাটাগরি। আর ওইখানে আমি কি যেন শুনছিলাম যে এত মামলা আছে যে যদি আর নতুন মামলা নাও ঢোকে এই নিষ্পত্তি করতে নাকি মানে কত বছর লাগবে, হিউজ, আমার নাম্বারটা ঠিক মনে নাই। তো সেই জায়গাটাতে ওটা যদিও ওটা বোধ হয় আরো টেকনিক্যাল অনেক নলেজ থাকার বিষয়, বাট এইটা তো ট্রু যে যদি আমি সিনসিয়ারলি এফোর্ট দেই এবং আমি একটা টিম ফর্ম করতে পারি, একা তো সব কিছু করা যায় না, আমি যে অফিসে থাকবো বাদ বাকিরা আমাকে সাপোর্ট করতে হবে, তাদেরকেও ইন্সপায়ার করতে হবে। বাট এই রিলেটেড কি আমরা কোনো আইডিয়া অলরেডি বলতে পারি, বা তোমার মাথায় কিছু আছে যে ধরো ভূমি অফিসে তুমি চাকরি করলা, ওখানে তুমি কিভাবে এই জটলা সলভ করার জন্য এফোর্ট দিতে পারো? এটা আসলে আমার জন্য প্রশ্নটা একটু কঠিন হয়ে যায়, কারণ যেহেতু এখন করে নাই সরাসরি এক্সপেরিয়েন্সটা যখন হবে তখন হয়তো 5টা জিনিস দেখলে নতুন আরেকটা জিনিস হয়তো বা ব্রেইনস্টর্মিং করা যেতে পারে। আমি বলবো কমন জিনিসটা কি, যে সিচুয়েশন আননোন। কমন জিনিস হচ্ছে প্রথমত আমার ইগারনেস টু পুট মাই এফোর্ট, এক্স্যাক্টলি সেই মোটিভেশনটা আমার থাকা বা অ্যাটিটিউডটা থাকা, অ্যান্ড আমার ব্রেইনটাকে আমি ইউজ করব এটা। আর থার্ডলি বলবো হচ্ছে অলওয়েজ ইউ হ্যাভ টু বিল্ড এ টিম। এই যে লিডারশিপ স্কিল, দ্যাট ইজ ইনফ্লুয়েন্স করা, জাস্ট আমি একা ওয়ান ম্যান আর্মি হয়ে কিন্তু অনেক কিছু আমি করতে পারবো না। ফলে এইটা কিন্তু ইনএভিটেবল যে তোমাদের প্রত্যেকে, তুমি প্রশাসন হও, পুলিশ হও, পররাষ্ট্র হও, তোমার এই যে লিডারশিপ ক্যাপেবল, লিডারশিপ মানে কিন্তু অথরিটি না, লিডারশিপ মানে ইনফ্লুয়েন্স। ইভেন তোমার বসের তুমি লিডার হতে পারো, যে তুমি এমন ইনফ্লুয়েন্স করো বস তোমার কথা শোনে, তাই না? ফলে এইটা যদি তুমি এখন থেকে, যে তুমি বলতে পারো ভাই আমার এখনো ট্রেনিং হয় নাই, আমি এখনো জানি না কি কাজ করবো, বাট এইটা শিওর তোমার মানুষকে ইনফ্লুয়েন্স করার ক্যাপাসিটি লাগবেই। হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, তাই না? টাইপ আরও যত বই আছে, লিডারশিপের যত বই, সো ইউ ক্যান স্টার্ট মানে রিডিং দিস বুকস, অথবা সেই কোর্স করা অ্যান্ড দেন প্র্যাকটিসের মধ্যে আনা। ফর এক্সাম্পল তুমি এখন অফিসে এখনো শুরু করো না অফিস করা, বাট বাসার ভিতরেও তো তোমার লিডারশিপের বিষয় আছে, তাই না? অলরেডি তুমি যে কর্মক্ষেত্রে আসো বা যেখানে আছো সেখানে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করা, ফ্রেন্ড সার্কেল মিলে কিছু একটা করবো, সেখানে ইনফ্লুয়েন্স করার ইস্যু আছে। সো এগুলোকে প্র্যাকটিস গ্রাউন্ড যদি তুমি বানায় ফেলো এখন থেকে ডেলিবারেটলি,
যে আমি নিজেকে করতেছি, মানে রেডি করতেছি সো দ্যাট আমার একটা লিডারশিপ ক্যাপাবিলিটি তৈরি হয়। কারণ একা একজন করতে পারে, বাট সেটা স্কেল অলওয়েজ ছোট। বাট যখন ইউ ক্যান ইনফ্লুয়েন্স আদার্স, ইউ ক্যান বিল্ড দ্য টিম, তখন হচ্ছে বড় জিনিস অ্যাচিভ করা যায়। তাহলে কি এই নিয়তটা এখন করা যায়? জি ইনশাআল্লাহ, নিয়ত তো আমরা থাকতেই পারে, মানে নিয়ত আমি কিন্তু স্পেসিফিক্যালি একটা কোয়ালিটি বলে দিলাম, যে লিডারশিপ কোয়ালিটি বা ইনফ্লুয়েন্স করার কোয়ালিটি, এবং এটা কিন্তু সবার জন্য নাকি? জি নিয়ত থাকতেই পারে, আসলে নিয়ত গুণে বরকত, যেটা ইনশাআল্লাহ নিয়ত রইলো, এখন আল্লাহ ভরসা। না ইনশাআল্লাহ, বিশেষ করে ভূমি, আমার সবগুলো জায়গাতে, এবার ভূমির ব্যাপারটা আসলে বেশি সিরিয়াস, বিকজ একটা মানুষের সহায় সম্বল হয়তো লাস্ট সেটা আরেকজন জবরদখল করে নিয়ে গেছে, 2 নাম্বারই করছে, এটা তো মানে টেরিফিক। মানে একটা মানুষের জন্য এটা একটা এরকম একজনকে, মজলুমকে, একজন অত্যাচারিতকে যদি হেল্প করা যায়, তুমি জাস্ট চিন্তা করো যে তোমাদের প্রত্যেকের চাকরি তুমি যদি ওই নিয়তে করো, তাহলে তো আখিরাত পাওয়ার জন্য যথেষ্ট। মানে তোমার চাকরি তোমার ইবাদত, অনেক বড় ইবাদত, যদি তুমি ওই নিয়তে করো। আর কি বিশাল গ্রাউন্ড আর বিশাল ক্ষমতা। কারণ আমরা যারা বেসরকারি উদ্যোক্তা, আমি কিন্তু তোমাদেরকে নাম দিচ্ছি সরকারি উদ্যোক্তা। মানে এটা হলো, আমি চাই তোমরা নিজেদেরকে এই টাইটেলে দেখবা যে ভাই আমরা সরকারি উদ্যোক্তা। আমরা বেসরকারি উদ্যোক্তাদের দেখো, আমরা যত কাজ করি আমাদের এত বড় ইনফ্লুয়েন্স আমরা তৈরি করতে পারি না, তাই না? আমি হয়তো ধরো বছরে লাখ লোককে টাচ করতে পারবো, লাখ লোককে হয়তো আমি, কয়েক লাখ লোককে হয়তো আমি সার্ভিস দিতে পারবো। বাট তুমি পুলিশ হয়ে, প্রশাসন হয়ে, তুমি যখন তোমার ল্যাডারে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, তুমি লিটারেলি 18 কোটি মানুষের লাইফকে তুমি ইম্প্যাক্ট করার মতো পজিশনে তুমি চলে যাচ্ছ, যদি তুমি তোমার পাওয়ারকে ওইভাবে ইউজ করতে চাও, রাইট? ওকে, তাই এবার আবির, পররাষ্ট্র বিষয়ে আসলে আমরা কি জানি? আমরা জানি যে বাংলাদেশ পররাষ্ট্রের মধ্যে আমি যে ক্রাইসিসগুলো জানি, এক হচ্ছে প্রচুর শুনছি যে আমাদের যে দূতাবাসগুলো বাইরের দেশে, এরা, তাদের ডেফিনেটলি অনেক পজিটিভ কিছু আছে, জাস্ট নেগেটিভ বলবো না, বাট স্টিল তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে আছে যে তারা যে সহযোগিতা দরকার ওই দেশে, ধরো আমার শ্রম বাজার এক্সপ্যানশন হোক, বা ওই দেশে আমার যে নাগরিক আছে তারা যে কোনটা বিপদে পড়ুক, তাদের যে হেল্প করার যে অ্যাটিটিউডগুলো, সেই জিনিসগুলোর যে জায়গা, সেখানে আমি শুনছি বেশ কিছু মানুষের অভিযোগ বা এখানে ইমপ্রুভ করার স্কোপ। আর আরেকটা দিক যেটা আমার জানার মধ্যে আছে, সেটা হচ্ছে বাইরের দেশগুলোর সাথে আমরা যে চুক্তিগুলো করি, ওখানে তো লিটারেলি আসলে অনেক কিছু, তোমার এটা তো জাস্ট নেগোসিয়েশন, ইটস লাইক এ বিজনেস। এবং বিজনেসটা কত বড় স্কেলে, যে রাষ্ট্রের বিজনেস, ছোট কোম্পানির বিজনেস না, যে বিজনেস ধরা গেলে হাজার লাখ কোটি টাকা ধরা, আর উইন করলে হাজার হাজার কোটি টাকার উইন। সো সেক্ষেত্রে দেখো যে আমাদের ওই যে জিসান, আমাদের উদ্ভাসে, তোমরা জিসানের ক্লাস পাইছো কিনা, তো পররাষ্ট্রতে কত হয়েছে, 4th বা কত। তো আমারও রিসেন্ট টাইমে বেশ কিছু এই যেরকম বিদেশে বিভিন্ন জন পাসপোর্ট হারাই গেছে, ঝামেলা নামেলা, জিসান খুব হেল্পফুল। কেন ও যে কোনো প্রবলেম হলে আমরা জিসানকে জানাইলে ও ঠিকই, আমি নিজে ভুলে গেলে ও চেষ্টা করে টোরে ঠিকই সলভ করে দেয়। বাট সেটা হয়তো বাট এটা করতে করতে কি হচ্ছে, ওর ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। ফলে ও যখন আরো পাওয়ারফুল পজিশনে যাবে, হয়তো আরো স্কেলেবল সলিউশন নিয়ে আসতে পারবে। আমি এক্সাম্পল হিসেবে বললাম। তো এই যে 2টা কেস আমি বললাম, এই 2টা কেসে তুমি এভাবে চিন্তা করো, তোমার জায়গা থেকে তুমি যদি ওরকম কেসে, তুমি তো যে পড়বাই, তখন আসলে তুমি কিভাবে এটাকে সমাধান করার জন্য অ্যাপ্রোচ নিতে পারো? কি ধরনের কোয়ালিটি তোমার ডেভেলপ করার জন্য তুমি এখন থেকে প্রিপারেশন নিতে পারো? আচ্ছা, সো ভাইয়া, যখন বিদেশে আসলে পোস্টিং হয়, বিদেশে আসলে অনেক ধরনের কাজ থাকে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ আমার কাছে যেটা মনে হয়, যে এন্টারপ্রেনিউরাল কাজ থাকে, কিন্তু দেশের বাইরে নিজের ব্যবসা খুঁজে নেওয়া, কিভাবে আমি বিজনেস ডেভেলপ করব। সো আমরা যদি দেখি যে লাস্ট 10-15 বছর ধরে কিন্তু আমাদের দেশের বাইরের সাথে যে ধরনের বিজনেসগুলো আছে, যেগুলো আমাদের এক্সপোর্ট মার্কেট আছে, কিংবা হচ্ছে যেখানে লেবার মার্কেট আছে, ঘুরে ফিরে কিন্তু একই রকমই রয়েছে। এখানে কিন্তু আমরা খুব বেশি এখনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তবে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন একটা চ্যালেঞ্জ আছে 2026 সালে, সেসব চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের আরো অনেক এক্সপ্যান্ড করতে হবে আমাদের এই এক্সপোর্ট মার্কেটগুলো বলেন, কিংবা হচ্ছে লেবার মার্কেট। তো সেখানে কিন্তু প্রচুর কাজ করার জায়গা রয়েছে। সো দেশের বাইরে যখন দূতাবাসে কাজ করতে যাব, তখন অফকোর্স সেখানে নতুন বিজনেস কীভাবে ডেভেলপ করা সম্ভব, সেখানকার যারা রেলেভেন্ট স্টেক হোল্ডার্স, তাদের সাথে কি আমি রেগুলার মিটিং করছি নাকি, তাদের সাথে আমি আলাপ আলোচনা করছি নাকি, নেগোশিয়েট করছি নাকি। মানে এগুলো না করলে তো তোমার চাকরি চলে যাবে না, বাট তোমার মধ্যে কি ওই এনার্জিটা এখনই তৈরি হচ্ছে যে আমি ওই এফোর্টগুলো দিতে চাই? অবশ্যই ভাই, কারণ ওই ইন্টেনশনটা থাকতো। 10-এর মধ্যে ভাই 10-এর চেয়ে বেশি দিব, কারণ আমার রেকর্ড থাকলো কিন্তু। অবশ্যই ভাই, এটা আমার রেকর্ড করতে কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে আমি একজন বিজনেস গ্র্যাজুয়েট, এবং আমি সবসময় সেটার কথাই চিন্তা করি যে তোমার এই ব্যাকগ্রাউন্ড তো তোমাকে হেল্প করবে। অফকোর্স ভাই, এবং আমি আমার কারেন্ট অফিসেও যে কাজ করি, সেখানে নতুন ব্যবসা আনা, নিউ বিজনেস আনা, সেই বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করতে হবে, সেটাকে এক্সিকিউট করতে হবে, সেটা নিয়ে আমি কাজ করি। সো সেখান থেকে আমার ভেতরে এই জিনিসটা তৈরি হয়েছে যে আমি যখন আপাতত আমি একটা কোম্পানির রিলেশনশিপ ম্যানেজার, আমি তারপরে একটা দেশের রিলেশনশিপ ম্যানেজার হতে চাই।
চাই, যেখানে দেশের সাথে অন্য দেশের যে জায়গাগুলো ব্যবসা আমার এক্সপ্যান্ড করার সুযোগ রয়েছে সেগুলো যাতে সবকিছু আমি ট্যাপ করি। ওটার জন্য তোমার কোন স্কিলটা আসলে বেশি গ্রো করা দরকার? ভাই ফার্স্ট অফ অল যেটা লাগে সেটা হচ্ছে ইন্টেনশনটা লাগে, যে আমি নতুন বিজনেস দেখতে চাই। অলরেডি যে আমাদের সাপোজ আরএমজি বিজনেস আছে, আমি কি শুধু এখানেই ট্যাপ করবো, এটাকেই জাস্ট আমি একটা ক্যাশ কাউ হিসাবে দেখতে থাকবো, আমাদের তো আমি মনে করি সবচেয়ে বড় আমাদের কি বলে রপ্তানি পণ্য হচ্ছে মানুষ, তাই না? আমাদের 1 কোটি মানুষ বিদেশে থাকে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম রাফলি এরকম, ফিলিপাইনের একজন যে রেমিটেন্স পাঠায় আমাদের 4 জনও সেটা পাঠায় না, বিকজ আমরা আনস্কিল লোক পাঠাচ্ছি, স্কিল লোক। তারপরেও আমি জানি যে ওখানে বরং ভিসাগুলো এমন যে ওর যেতে কোনো টাকা লাগার কথা না, ইভেন প্লেন ফেয়ার পর্যন্ত দেওয়ার কথা যে এমপ্লয়ার, ওয়ারেজ এখানে দেখা যাচ্ছে 5 লাখ টাকা খরচ করে যেতে হচ্ছে, বিকজ এখানে হয়তো অনেক ধরনের সিন্ডিকেট আছে, আমি জানি না। আমার কাছে ভাই এখানে একটা জিনিস মনে হয় যে স্কিল লেবারের কথাটা যেহেতু বললেন, আমরা প্রায় ভোকেশনাল ট্রেনিং এর কথা বলি যে আমরা কেন স্কিল লেবার পাঠাতে পারছি না। তো আমার কাছে মনে হয় এখানে সাপ্লাই ডিমান্ডের একটা আমি আইডিয়া আপনার সাথে শেয়ার করি, যে আপনার কাছে ভায়াবল মনে হয় কিনা, যে আমাদের দেশে কিন্তু অনেকেই চায় যে দেশের বাইরে গিয়ে কাজ করব, অনেকেই থাকে আনস্কিলড। এতজন মানুষকে কি আপনার ট্রেনিং দেওয়া সবসময় সম্ভব হয় নাকি, আমার ঠিক এই ক্যাপাসিটিটা নিয়ে জানা নেই। তবে যারা যেতে পারে তাদের জন্য কি আমরা দূতাবাস থেকে কোনো ওইরকম ট্রেনিংয়ের ব্যবস্থা ওই দেশে করতে পারি কিনা, যে বাংলাদেশ সরকারই সেটা স্পন্সর করলো, যে ওই দেশে যাওয়ার পর তারা স্কিলড হলো, সেখান থেকে সেই স্কিলটা নিয়ে তারা নতুন কর্মক্ষেত্রে জয়েন করলো, সেই জিনিসটা কি করা যায় কিনা, সেই ব্যাপারটা হয়তো এক্সপ্লোর করা যেতে পারে। ভাই আমি এটা জানি না, বিকজ ওখানে যখন তারা অলরেডি জবে চলে যাচ্ছে তখন তুমি তো সে জবে তার যে এঙ্গেজমেন্ট একটা কন্ট্রাক্ট থাকে, হবে কি হবে না, বাট অ্যাটলিস্ট অনলাইনে যদি প্ল্যান করো তাহলে ডেফিনেটলি ডুয়েবল, বিকজ তারা 24 ঘন্টা সে কাজ করে না, তার বাইরে তার সার্টেন টাইম থাকে। আমাদের একবার করোনার আগে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে বাংলাদেশ থেকে বসে বাইরের স্টুডেন্টদেরকে আমরা পড়াতে পারি কিনা। তখন আমরা একবার জাস্ট একটা পোস্ট দিলাম যে আমরা মিডল ইস্টার্ন এই জায়গাটাতে ইংলিশ শেখাবো। সেই পোস্টে এই পরিমাণ রেসপন্স, মানে আমরা রেসপন্স করে সারতে পারি, তাদের যে উৎসাহ। যদিও পরে দেখলাম যে তাদের মানে এমন অবস্থা যে সিম্পল একটা ইনস্ট্রাকশন যে মোবাইলে যান এর টিপ দেন, ওটাও তাদের জন্য খুব ডিফিকাল্ট, কিন্তু উৎসাহটা প্রচণ্ড। উৎসাহ থাকলে তখন হয়তো আমরা যেভাবে ডিজাইন করেছিলাম সেখান থেকে আরও ইজিভাবে যদি ডিজাইন করতাম তাহলে তো সম্ভব। ডেফিনেটলি ইন্টেনশন যদি তোমার থাকে, ওই যে এন্টারপ্রেনিউরিয়াল অ্যাটিটিউড, এগেইন যে আমি প্রবলেম সলভ করার জন্য যদি মাথা না খাটাই তাহলে তো আমি সমাধানটা পাবো না, বাট হয়তো সম্ভব। ইভেন যদি সেটা আরও ডিফিকাল্ট হয় তাহলে দেশের ভিতরে কোথায় গ্যাপ হচ্ছে, কোথায় সিন্ডিকেট হচ্ছে, কোথায় গিয়ে ট্রাবল হচ্ছে, এনাফ এফোর্ট দিলে হয়তো প্রথমত প্রবলেমটা খোঁজা যাবে। আর এখানে আইডিয়ালিস্টিক চিন্তা করার দরকার নাই যে ভাই প্রবলেমের পরিমাণ 100, আমি দেখলাম ভাই এটা সলভ করা 100 0 করা যাচ্ছে না, তাহলে আর চেষ্টা করে লাভ কি? নো, তুমি 100কে যদি 90তে নামাইতে পারো প্রবলেমের মাত্রাটাকে, দ্যাটস ইট, ইটস এ গুড সাকসেস। বিকজ এখানে 2%, 5%, 7% এফিসিয়েন্সি ইনক্রিজ, মানে এটা হাজার হাজার কোটি টাকার বেনিফিট লিটারালি। এখানে ভাই আমরা আসলে যে ইস্যুটা নিয়ে কথা বলছি সেটা অনেকটা স্ট্রাকচারাল একটা ইস্যু। স্ট্রাকচারাল ইস্যুতে দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার মিনিস্ট্রি কিন্তু একা যদি কাজ করে সবসময় কাজ হয় না, সো এখানে একটা ইন্টারডিপার্টমেন্টাল একটা ব্যাপার অবশ্যই আছে অবশ্যই। সো আমরা যদি স্কিল ডেভেলপমেন্টের কথা বলি, সেখানে যেরকম অ্যাডমিনিস্ট্রেশনেরও কিছু রোল প্লে করার আছে, বা পুলিশেরও হয়তো কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কিছু রোল প্লে করার আছে, এবং সেখান থেকে হয়তো ফরেন মিনিস্ট্রিরও কিছু রোল থাকে সেখানে। ও যেটা বললো এখান থেকে একটু সরি ইন্টারাপ্ট করলাম, এখান থেকে দেখো আমি অলরেডি আরেকটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা যখন এই যে ফাউন্ডেশন ট্রেনিং হবে তখন তো সব ক্যাডারের সাথে তোমাদের মেলামেশা করার সুযোগ হচ্ছে। ওই সময় চাইলে তুমি যে ভাই আমি যেখানে আছি যারে চিনি এইটুকুর মধ্যে থাকলাম, আর তুমি প্রোঅ্যাক্টিভলি যদি খাতির পাতাও, বিশেষ করে ও যদি এই ইন্টেনশন আসলেই রাখে রাষ্ট্রের জন্য আমি ব্যবসা আনতে চাই, তাহলে ও এখন একটু ঘাটাঘাটি করলে জেনে যাবে যে ওর সাথে রিলেটেড ডিপার্টমেন্ট কারা হতে যাচ্ছে। আমি মোটামুটি শিওর শ্রম মন্ত্রণালয় হয়তো শিওর, বাণিজ্য মন্ত্রণালয় হয়তো শিওর, তাহলে হু আর দ্য প্রবাবল পিপল, বিকজ দে আর মাই ব্যাচমেট, তাদের সাথে এমনি আমার একটা রিলেশন হওয়া স্বাভাবিক। আর আমি এক্সট্রা পরিচয় হয়ে থাকলাম এবং ওভার দ্য টাইম আমি খাতিরটাকে আরও বাড়াবো। কারণ অনেক সময় স্ট্রাকচারাল জিনিস পার্সোনাল রিলেশনশিপ দিয়ে খুব ইজিলি সলভ হয়ে যায়। আদারওয়াইজ মন্ত্রণালয় যখন মিটিং বসে, এ দোষ দেয় একে, এ দোষ দেয়, আমার কিছু এক্সপিরিয়েন্স আমি দেখছি নিজের চোখে, আর এই দোষাদোষী শেষ হয় না। হোয়ারঅ্যাজ ওখানে তুমি তোমার পার্সোনাল কানেকশন দিয়ে কমপ্লেক্স জিনিসও তুমি সলভ করে ফেলতে পারো, সিনার্জির ব্যাপার কাজ করে। এক্স্যাক্টলি একে একে 3 হয়ে যায়। হ্যাঁ যেটা বলতেছিলাম। তো ভাই এটাই বললাম যে আসলে ইন্টার ডিপার্টমেন্টাল যে বা ফাংশনাল যে আপনার একসাথে কাজ করার যে ব্যাপারটা, সবাই মিলে একসাথে যদি কাজ করা যায়, এখানে আমার মনে হয় তখন স্ট্রাকচারাল প্রবলেমগুলোকে আরো ভালোভাবে অ্যাড্রেস করা যায়। আমরা যখন দেখা যায় যে মানুষ বলে যে স্কিল লেবার কেন আমরা এক্সপোর্ট করছি না, এটা হয়তো ফরেন মিনিস্ট্রিকে তারা দোষারোপ করছে বা লেবার মিনিস্ট্রিকে দোষারোপ করছে। এখানে দোষারোপ না করে আমরা এই স্ট্রাকচারাল প্রবলেমটাকে কীভাবে সলভ করতে পারি, সকল মিনিস্ট্রি একসাথে কাজ করে সেই জায়গাগুলো নিয়ে কাজ করা যেতে পারে, এবং সেখানে ভাই ডিফারেন্ট মিনিস্ট্রির স্টেক হোল্ডারকে একসাথে আসতে হবে।
আর ইভেন রাষ্ট্রের যে চুক্তিগুলো হয় সেখানে ক্ষেত্রে আমরা তো অনেক সময় শুনছি বাংলাদেশ চুক্তিতে মানে হেরে গেছে, মানে চুক্তিটা আমাদের ফেভারে খুব একটা আসে নাই। তো এই জায়গাগুলো সম্পর্কে তোমার কি ধারণা আছে? ধারণা ভাই যদিও খুব একটা নাই, তবে আমি যতটুকু বুঝি যে কোনো চুক্তিতেই ভাই পাওয়ার রিলেশনটা ম্যাটার করে। আমার থেকে যদি আমি একটা স্ট্রঙ্গার পজিশন কান্ট্রির সাথে নেগোশিয়েট করতে চাই, অফকোর্স সেখানে সে কিছু বেটার ডিলস পাবেই, এটা হয়। যেমন একটু আগে ভাই আপনি একটা এক্সাম্পল দিলেন যে মিনিস্ট্রির সাথে কাজ করবে দেখে অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রিতে কাজ করে দিতে চাচ্ছে, তাই না? সেটা হয়তো আপনি গেলে নর্মালি গেলে হয়তো করে দিবে না, ডেফিনেটলি দিবে না, ঠিক না? কিন্তু একটা মিনিস্ট্রি থেকে গেলে কিন্তু করছে, এখানে পাওয়ার রিলেশনটা কাজ করে। সো যে কোনো নেগোসিয়েশন আমার মনে হয় যে পাওয়ার রিলেশনের ব্যাপারটা অফকোর্স একটা ফ্যাক্টর প্লে করে। সো বাংলাদেশকে অ্যাজ আ কান্ট্রি এবং আমাদেরকেও অ্যাজ দ্য সিভিল সার্ভেন্টস অফ দ্য কান্ট্রি ওভাবে পজিশন করতে হবে যে আমরাও যে আসলে কোনো দিক থেকে পিছিয়ে নিই, আমরাও যে আসলে একটা সামনের কাতারের একটা দেশ এবং একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে যে বিশ্বে একটা নাম করতে পেরেছি, সেই জিনিসটা যদি আমরা ওভাবে এস্টাবলিশ করতে পারি, যে কোনো নেগোসিয়েশনে আমরা একটা এজ পাবো। অফকোর্স আমাদেরকে যদি এখন আসি আন্ডার ডেভেলপ কান্ট্রি হিসাবে চিন্তা করে, তখন যে কোনো নেগোসিয়েশনে কিন্তু দেখা যায় যে একটা কিছু একটা জাস্ট দিয়ে ওকে সাইন করে দিলাম। বাট এখানে তো ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর, বাট এই জিনিসটা তো ওভারনাইট সলভ হবে না। বাংলাদেশ ওভারনাইট তো আর একদম তার ইমেজ এমন হবে না সে পাওয়ারফুল। বাট ধরো আর্ট অফ নেগোসিয়েশন যেটা, এটা কিন্তু এমন জিনিস যে নট অলওয়েজ যে পাওয়ারফুল সে নেগোশিয়েট করে জিতবে, বিকজ সে পাওয়ারফুল কোম্পানি কান্ট্রি হতে পারে, বাট যে লোকটা নেগোশিয়েট করতে আসছে আমি যদি তার চেয়ে বেটার নেগোশিয়েটর হই, তাহলে আমি দুর্বল দেশের লোক হয়েও এটা কিন্তু সম্ভব। অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। সেখানে ভাই এখানেও এই ধরনের স্কিল তো ডেভেলপ করতে হবে অবশ্যই, নেগোসিয়েশন স্কিলটা। এবং নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করার জন্য আমি মনে করি সবার আগে যেটা দরকার, ভাষার স্কিলটা দরকার। এটা খুবই মারাত্মক কথা বলছে, এটা আমার তুমি যখন বলতেছিলা মাথায় কাজ করতেছিল, বলো। আমি ভাষার স্কিলটা খুবই দরকার, যে আমি ওর সাথে এখন নেগোশিয়েট করব, আমি একটা জিনিস প্রপারলি যে বলবো, আমি যদি সেটা বলতেই না পারি তাহলে আমি আসলে নেগোশিয়েটটা করবো কিসে? এক্স্যাক্টলি অনেক সময় এটা হয় যে ওই পাশে দেখা গেল এত নাইস ইংরেজি বলছে, আমি ইংরেজি বলার মানে ভয়ে মেনে নিচ্ছি যে ভাই আমার আর কথা বলা না লাগে, এনাফ হয়ে গেল, আচ্ছা আজকে এতটুকু থাকুক, ওকে। তো ওই জায়গাতে আমি মনে করি যে কনফিডেন্সটা ওখান থেকে আসলে ডেভেলপ করতে হবে, যে ভাষার স্কিলটা যেখানে যাচ্ছি। তো অফকোর্স যারা ফরেন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের জন্য তো ইংলিশে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। ভাষার যে ইন্টেনশন, যেমন আমি চাইনিজদের সাথে অনেক ডিল হয়েছে, ওদের যে ইংরেজি, ওদের সাথে ইংরেজি বলে তোমার ইংরেজি খারাপ হয়ে যাবে, এক্স্যাক্টলি। বাট স্টিল ওরা মানে বুঝাইতে পারতেছে না, বাট অঙ্গভঙ্গি দিয়ে হইলেও তোমাকে কনভিন্স করে ছাড়বে। পারসিভিয়ারেন্সটা কাজ করে ভাই, ইন্টেনশনটা অবশ্যই দরকার। সো ভাই অবশ্যই আমরা যারা এই মিনিস্ট্রিতে যাচ্ছি সবাই আমাদের সেই স্কিলগুলোকেই যতটুকু ডেভেলপ করার সম্ভব চেষ্টা করব। আমার একটা কেস স্টাডি, আমি জানি এটা রিয়েল কেস স্টাডি কিনা, আমি এটা এক্সাম্পল শুনছিলাম, ভুটানের সাথে ইন্ডিয়ার একটা চুক্তি। আচ্ছা। সো ওদের মধ্যে ট্রেড ডিফিসিট তো আছে, বাট এটা ছিল যে ইন্ডিয়ার সাথে যখন তার চুক্তি হয়, ইন্ডিয়া বললো যে আমার এই পণ্য তোমার এখানে এক্সপোর্ট করবো, এগুলোতে আমি শুল্ক সুবিধা চাই। আর ভুটান বলছে ঠিক আছে তুমি যে কটা চাও আমি দিব, আর আমি তোমার কাছে জাস্ট একটা পণ্যের সুবিধা নিব, বাট আমরা এটা লেটার তোমাদেরকে জানাবো, বাট জাস্ট তুমি চাইতেছো ধরো 20টা, আমি 20টা দিচ্ছি, তুমি আমাকে একটা দিবা না। তো এই ডিলটা এরকম ভাবে নাকি ক্লোজ হয়েছে, আমি জানি না অবশ্যই রিয়াল কিনা, মানে শুনছি এরকম। ভুটানের পরে যেটা চাইছে, সে ইন্ডিয়াতে লটারি অপারেট করবে। আচ্ছা। সো তার মানে বুঝতেছো লটারি গেমটা কি? লটারি গেমটা হইতেছে যে যত বড় পপুলেশন তার মানে তুমি হিউজ সবাইকে, হ্যাঁ এরকম একটা শুনছিলাম, আমি রিয়েল কিনা আমি জানি না, বাট যদি রিয়েল নাও হয়, বাট ইটস অ্যান ইন্সপিরেশন যে তুমি যদি বুদ্ধিমত্তার সাথে চিন্তা করো তাহলে ডিল কিন্তু অনেক ভাবে জেতা যেতে পারে। তাহলে এটার জন্য রেডি হতে হবে। বাট তোমাদের কাছে আমার এক্সপেকটেশন, আমাদের এক্সপেকটেশন বেশি, বিকজ এটা তো কাইন্ড অফ বিজনেস, তাই না? রাষ্ট্রের বিজনেস, আর তুমি বিজনেস গ্রাজুয়েট, তো সেই জায়গা থেকে তো এটা হেল্পফুল হইতেই পারে। এইখান থেকেই তো এখন তোমাদের সবার জন্য একটা প্রশ্নে যেতে চাই, যে এটা একটা কমন মানে বিতর্কের বিষয়। প্রত্যেকবার বিসিএস রেজাল্টের পরে অনলাইনে এই বিতর্ক প্রচুর দেখা যায়, যে ভাই পড়ছে ইঞ্জিনিয়ারিং এ, এখন গেল বিসিএস এ, হইলো পুলিশ, হইলো এটা, তো লাভ কি হইলো? যে ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি হইলো? তো এই প্রশ্নটাকে তোমরা কিভাবে দেখো? কে শুরু করতে চাও? আমি শুরু করি নাকি? আচ্ছা, শাওন ভাই শুরু করুন। যেহেতু ভাই যে একটু আগে বিজনেসের কথাই বললাম, সো অবশ্যই ভাই যে বিজনেস গ্রাজুয়েট অবশ্যই একজন পররাষ্ট্র ক্যাডারে যাবে কিংবা ডিপ্লোমেট হবে, অনেকের কাছে মনে হয় যে ডিপ্লোমেটিক ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে আমাদের, কারণ পররাষ্ট্র বললে কিন্তু ইন জেনারেল মানুষের মাথায় প্রথমে বিজনেস শব্দটা আসে না। ও কি করছে? বিজনেস গ্রাজুয়েট, ও বিজনেস শব্দটাকে টেনে এনে পররাষ্ট্রকে দেখাচ্ছে কি হিসেবে?
বিজনেস হিসাবে এটা স্মার্ট মুভ। সো এখন আসলে অনেকে মনে করে যে ডিপ্লোম্যাট হওয়ার কথা না, বাট আমি মনে করি যে ভাই আসলে সব ধরনের নলেজেরই যে কোনো চাকরিতেই সেটার একটা ইম্প্যাক্ট আছে বা হচ্ছে কোনো ধরনের ব্যবহার অ্যাপ্লিকেশন রয়েছে, যদি আমরা সেটাকে সেভাবে ব্যবহার করতে চাই। যেরকম একটু আগে ভাই আমি যে কথাগুলো বলছিলাম যে বিজনেস ডেভেলপমেন্টের ব্যাপারটা, সেটা কিন্তু একজন বিজনেস গ্র্যাজুয়েট যতটা ভালো করে বুঝবে সেটা হয়তো আরেকজনের কিছুদিন বেশি সময় লাগবে। সো আমি মনে করি ধরো তুমি যদি এখন পুলিশে চান্স পেতে, তাহলে ওটাকে তো আর বিজনেস বলা যাচ্ছে না। অবশ্যই তখন তো এই প্রশ্নটা তখন ভ্যালিড হবে কিনা যে ভাই তাহলে ও লাভ কি হলো বিজনেসে পড়ে? সেখানেও ভাই আছে, আমি একটু আগে বললাম যে এরকম সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং এর কথা পুলিশের। সো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং এর ব্যাপার স্যাপারগুলো আসলে বিজনেস গ্র্যাজুয়েটরা সবসময় করে আসে, সবসময় যে কোনো ধরনের একটা বিজনেস কম্পিটিশন সবার আগে কি করবে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং। সো এই যে প্রেজেন্টেশনের ব্যাপারটা, আমাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে, যা করছি না করছি প্রত্যেকটা জিনিস শোকেস করার যে ব্যাপারটা, সেগুলোতে কিন্তু বিজনেস গ্র্যাজুয়েটের একটা ইম্প্যাক্ট থেকেই যায়। আর এছাড়া হচ্ছে ভাই আমরা যে কোনো জিনিসে দেখি, আমরা যদিও বলি যে রাষ্ট্র একটা প্রফিট নিয়ে কখনো চিন্তা করে না, তবে আমরা কিন্তু আসলে প্রফিট নিয়ে চিন্তা করি না কথাটি কিন্তু তা না। আমরা যখন ন্যাশনাল বাজেটের কথা চিন্তা করি, হোয়াট ইজ ন্যাশনাল বাজেট, এটা কিন্তু বেসিকলি আমাদের কোত্থেকে রেভিনিউ আসছে, কতটুকু এক্সপেন্ডিচার যাচ্ছে, খরচ, ইনকাম। সো এই জায়গাগুলো নিয়ে যদি আসলে একটা বিজনেস মাইন্ডের চিন্তা না থাকে, আমি যদি জাস্ট খরচই করে যাই, কোত্থেকে টাকা আসবে সেটা নিয়ে চিন্তা না করি, তাহলে কিন্তু কখনো রাষ্ট্র চলতে পারবে না, তাই না? সো আমি মনে করি যে ভাই যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, সে তার নিজের জায়গাটা আসলে খুঁজে নিতে পারবে যে কোনো কাজে। শাওনের এই ক্ষেত্রে অ্যান্সার কি? আমার এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, আসলে আমার তো পড়াশোনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। তো যখন পড়াশোনা করতাম, তো একদিন ফাইনাল ইয়ারের দিকে এক প্রোগ্রামে ভিসি স্যার বলছিলেন যে আসলে তোমাদের তো আমরা এই জায়গাতে আসলে টেক্সটাইল সম্পর্কে অত জ্ঞান দিতে পারি না, কারণ ইন্ডাস্ট্রিতে ক্রমাগত নতুন মেশিনারিজ আসে, সেটা তোমাদের একটা সরাসরি এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে। তোমাদেরকে আমরা আমাদের ভার্সিটিতে শিখাই যে কিভাবে খুব দ্রুত শিখতে হয়, কিভাবে তোমরা খুব ভালোভাবে দ্রুত শিখতে পারো, যাতে তোমরা ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে খুব দ্রুত নলেজটা নিতে পারো। তো আমি মনে করি যে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমাকে শিখে দেওয়া হয়েছে কিভাবে দ্রুত শিখতে হয়। তাই আমি আসলে আমার ক্যারিয়ার যে জায়গাতেই হোক, সেটা ব্যাংক হোক, সেটা বিসিএস পুলিশ হোক আর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন হোক, আমি সেখানে যাওয়ার পরে আমার যে সংশ্লিষ্ট ট্রেনিংগুলো থাকবে, সেটার মাধ্যমে দ্রুত আসলে যদি শিখে নিতে পারি যে কী কী আমাকে করতে হবে, তাহলে আসলে এই জায়গাতে সন্দেহের অবকাশ থাকে না। আর 2 নাম্বার হচ্ছে আসলে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে, চাকরি যদি করতাম তো দেশের জন্যই করতাম, দেশমাতার সেবাই করা হতো। এখন আমি ক্যারিয়ার ব্যাংকে জব করেছি, সেটা ব্যাংকেই হতো বা বিসিএস পুলিশেই হোক, বা ভবিষ্যতে যদি অ্যাডমিনিস্ট্রেশনে যাই, যেখানেই হোক না কেন, দেশমাতার সেবাই আমি করব। তাই আমার মধ্যে আসলে কোনো অপরাধ বোধ কাজ করে না, কারণ আমি দেশের, ঠিক আছে, দেশের সরকারের টাকা দিয়েই পড়াশোনা করেছি, কিন্তু ইনশাল্লাহ আমি সরকারের জন্য, আমার দেশের জনগণের জন্যই খাটবো। এটাতে আমার আসলে কোনো খারাপ ইভেন এইভাবে কি চিন্তা করা যায় যে একটা তুমি যদি বুটেক্স থেকে পাশ করে একটা জব করলা টেক্সটাইলে, তাতে তোমার যা কন্ট্রিবিউট করার সুযোগ ছিল বা আছে, সেই তুলনায় ইভেন এখন তুমি যদি প্রশাসনে ঢুকে যাও, তাহলে ইভেন আরো বেশি কন্ট্রিবিউট করার সুযোগ তৈরি হচ্ছে কিনা? এটা ইনশাল্লাহ বিশ্বাস করি যে হ্যাঁ, আমি আরো ভালো কন্ট্রিবিউট করতে পারবো, কারণ টেক্সটাইলেও ঠিক আছে আমি কন্ট্রিবিউট হয়তো বা করার আমার সর্বোচ্চ ইন্টেনশন ছিল যে আমি ভালো একজন ইঞ্জিনিয়ার হব। এখন আমি সেই মনোভাবই পোষণ করি যে আমি ইনশাল্লাহ খুব ভালো একজন আমলা হব, আমি চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করার। আর 3 নাম্বার একটা লজিক বলি, যে যদি এমনই হতো যে স্পেসিফিক সাবজেক্ট পড়াশোনা করে স্পেসিফিক ক্যাডারে যেতে হবে, তাহলে কিন্তু পিএসসি উল্লেখ করে দিত যে হ্যাঁ, অমুক সাবজেক্টে পড়াশোনা করা মানে যারা করেছে তারাই যেন শুধু এই সাবজেক্টের জন্য, এই ক্যাডারের জন্য অ্যাপ্লাই করে, এমন কিন্তু কিছু আসলে পিএসসি বলে না। পিএসসির জাস্ট যোগ্যতা হচ্ছে যারা স্নাতক সম্পন্ন করেছেন নির্দিষ্ট একটা মানে সিজিপিএ পেয়ে। তাই আমি মনে করি যে সকলে আসলে কাজের জন্য যোগ্য, সেজন্যই পিএসসি আসলে ফাউন্ডেশন ট্রেনিং অথবা নির্দিষ্ট ক্যাডার ভিত্তিক ট্রেনিং এর জায়গা থাকে। তাই আমি আসলে বিশ্বাস করি ভালো কিছু করার সুযোগ আছে, ইনশাআল্লাহ সেটাকে অ্যাভেল করতে হবে, ঠিকঠাক মতো কাজে লাগাতে হবে। সেম কোশ্চেন শোভনের অ্যানসার জানতে চাই। আচ্ছা, ইঞ্জিনিয়ারদেরকে বলা হয় যে প্রবলেম সলভার, তো যে কোনো ডিপার্টমেন্টে প্রবলেম আছে, এটা আবার আপনি বললেন যে এন্টারপ্রেনারশিপ, সব ধরনের লোকের থাকা উচিত, বিভিন্ন দিক থেকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করবে প্রবলেমটা সলভ করার জন্য। তো ইঞ্জিনিয়ার হয়ে যেমন আমাদের যদি কোনো প্রকিউরমেন্ট থাকে, যে টেকনোলজিক্যাল প্রকিউরমেন্ট, তাহলে আমি সেগুলো দেখতে পারবো, যে কোনো কিছু। এক্স্যাক্টলি, তোমার খুব ভালো একটা এক্সাম্পল মনে পড়ছে তোমার এই কথাতে। ভ্যাট ট্যাক্সের যে কাস্টমসে বিভিন্ন এসআর কোড থাকে, এই ক্ষেত্রে আগে যেটা হইতো, এখানে এই বিজনেসম্যান যারা অসৎ, তারা যখন আনতো এক কোডের প্রোডাক্ট দেখাইতো আরেক, টেকনিক্যালি তো এখানে অনেক জটিলতা আছে। কাজে তোমার ভাই এটা কি, এটা এই ম্যাটেরিয়াল না ওই ম্যাটেরিয়াল, মানে আমরা ইঞ্জিনিয়ার হয়েই আমরা অনেক সময় হারাই ফেলি। সেখানে একটা নন ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে সে
আমি যখন তুই তাকে ধোকা দিতে চাই তখন কিন্তু অনেক ইজি হয়ে যায়। আমাদের এরকম অনেক কিছু যখন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ওরা কাস্টমসে গেছে অনেকগুলা কেস কিন্তু ওরা খুব সুন্দর করে হ্যান্ডেল করছে যে এটা না এটা মানে তাকে তুমি উল্টাপাল্টা বুঝ দিতে পারো না। অবশ্যই, রাইট, এক্স্যাক্টলি, ভালো এক্সাম্পল। আরেকটা যেটা বলা যায় যে ইঞ্জিনিয়াররা একটা প্রবলেম সলভ করার জন্য তাদের ফোকাসটা অনেক বেশি থাকে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে অনেক কম রিসোর্স থেকে তারা একটা আউটপুট দিতে পারে। সো এদিক থেকে আমি পজিটিভলি নেই যে পুলিশে আসা উচিত। এখানে অনেক ইনোভেটিভ জায়গা আছে, যেমন স্মার্ট পুলিশের জন্য আমাদের অনেক এন্টারপ্রেনারশিপ করতে হবে, অনেক আইডিয়া আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তো এখানে আমাদের এই মাইন্ডগুলো থাকা উচিত। ওকে, তাহলে এটা বলতে পারি যে আসলে তো জিনিসটা হচ্ছে পড়ালেখার থ্রুতে আমরা যা পড়ি এটা তো ডিরেক্টলি, ইভেন তুমি ট্রিপলি পাস করে যদি ট্রিপলি রিলেটেড চাকরিও করো, ধরো তুমি গ্রামীণ ফোনে ট্রিপলি একটা পোস্টে তুমি জব করলা, সো তোমার ব্যাকগ্রাউন্ডের পড়ালেখার ওখানে হয়তো 2% ইউজ হবে না, ওখানে আবার নতুন করেই ওই প্রযুক্তি বা ওই মেশিন বা এটা তোমাকে ট্রেন করবে। সো আসলে তাহলে কি কাজে লাগতেছে তোমার এই লম্বা সময়ের পড়ালেখার মধ্যে তোমার যে থিঙ্কিং করার ক্যাপাসিটি, তোমার যে অ্যাটিটিউড, মাইন্ডসেট, এই যে মানে অ্যাট্রিবিউটগুলা, গুণাগুণগুলা মেইনলি এইটা আসলে কাজে লাগে। সো সেটা যদি তৈরি হয় তাহলে যার যত সেই ক্যাপাসিটি তৈরি হয়েছে তাকে তত পাওয়ারফুল জায়গায় নেওয়া উচিত। এবং পাওয়ারফুল জায়গা তো রাষ্ট্রের মধ্যে বসে যারা কাজ করে, দে আর দ্য মোস্ট পাওয়ারফুল পিপল, বিকজ আমরা বেসরকারি উদ্যোক্তারা তো এত পাওয়ারফুল ইম্প্যাক্ট রাখার সুযোগ রাখি না। তোমাদের দুইটাই সুযোগ আছে, পজিটিভলি, নেগেটিভলি। চাইলে তুমি রাষ্ট্রের 1000 কোটি টাকা ক্ষতি করে দিতে পারো, চাইলে তুমি রাষ্ট্রের 1000 কোটি টাকা ইয়ে করে দিতে পারো, সেভ করে দিতে পারো বা অ্যাডভান্টেজ এনে দিতে পারো, তাই না? জাস্ট চিন্তা করো, আমি যদি 2% ইফিসিয়েন্সিতে যাই, মেবি আমার বিজনেস স্কেলে এটা হয়তো কয়েক কোটি টাকার বিষয় মাত্র। তুমি যদি মাত্র 2% ইফিসিয়েন্সির জায়গায় যাও, মেবি কয়েকশো কোটি টাকার বিষয়। ঠিক আছে, তো ঠিক আছে, সেই হিসেবে আমিও তোমাদের সাথে ডিসঅ্যাগ্রি করি না, ডেফিনেটলি অ্যাগ্রি করি। এটা জাস্ট হচ্ছে মানুষ এডুকেশনের পারপাস অনেক সময় ক্লিয়ার থাকে না, সে মনে করে যেটা আমি পড়ছি এটাই বোধহয় করা। হোয়ারএজ আমার ইঞ্জিনিয়ারিংয়েই তুমি দেখবা মেকানিক্যালে পড়ালো, পরবর্তীতে সিএসসিতে চলে গেছে, এইটা তো, এবং বাইরের দেশে এটা এত বেশি হয়, এবং তাতে একটা অ্যাডভান্টেজও হয়। মানে এক ধরনের নলেজ আমার অলরেডি আছে, আরেক ধরনের নতুন নলেজের মধ্যে আমি গেলে সবসময় নলেজগুলোর ভিতরে একটা কানেকশন থাকে, অ্যানালজি থাকে। তুমি হয়তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং শিখেছো, বাট সার্কিট ডিজাইন করতে গিয়ে দেখবা যে ওইটার কোন একটা ফিলোসফি এখানে গিয়ে কাজে লেগে যাচ্ছে। ফিলোসফিগুলো তো কাইন্ড অফ ইন্টারনালি একটু কানেক্টেড থাকে। তো ঠিক আছে, আমরা এটার ভালো অ্যান্সার পেয়েছি। সো আমরা একে হচ্ছে তোমাদের এই হীনমন্যতা বোধের তো কোনো জায়গাই নেই, বরং আমরা মনে করি যে এখানকার যে অ্যাবিলিটি তোমাদের তৈরি হয়েছে সেটা তোমরা দেশের উন্নতির জন্য তোমরা ব্যবহার করবা, সেটা আমাদের প্রত্যাশা। সো আমরা এখন কনক্লুডিং দিকে যেতে চাই। সো কনক্লুডিং জায়গাটা অ্যাবসলিউটলি ওপেন, আমার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন নাই, তোমাদের প্রত্যেকের জন্য হচ্ছে কিছু টাইম আমি ছেড়ে দিলাম। সো এই সময়টাতে তুমি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, লাইক হয়তো আমি কোনো একটা কোয়েশ্চেন তুমি মনে মনে ছিল যে এটা করলে ভালো হতো, আমি বলতাম কিছু, অথবা তোমার ফেভারিট কোনো কোটেশন শেয়ার করতে চাও, অথবা জুনিয়র যারা এটা শুনতেছেন মোস্টলি তাদের জন্য তুমি তোমার কোনো একটা লাইফ লেসন শেয়ার করতে চাও, হোয়াট এভার, ওপেন। সো এটা কে শুরু করবা? আচ্ছা, আমি শুরু করি। আমি 3 নাম্বার পয়েন্টটা বলি নাই, যে প্ল্যান বি রাখে অনেকে সেফটি নেট হিসেবে। তো আমি প্ল্যান বিটাকে অত গুরুত্ব দিতাম না, আমি সবসময় প্ল্যান এতে ফোকাস করতাম। 3 নাম্বার অপশন হিসেবে আমি এটা বললাম যে আমার স্ট্র্যাটেজির মধ্যে থেকে। আর জুনিয়রদের বলবো যে কনফিডেন্স তো থাকতেই হবে, যে কোনো ভালো কিছু করতে হলে রিস্ক নিতে হবে, আর অবশ্যই সবার দোয়া সাথে থাকতে হবে। এবং তাদের জন্য আমার শুভকামনা, দেশের জন্য বড় কিছু যেন তারা করতে পারে, আমাদের চেয়েও যেন ভালো কিছু করতে পারে, সেই আশাবাদ রাখি। ওকে, আমি যদি বলি ভাই, আসলে শোভন ভাইয়ের কথার সাথে জাস্ট একটু মানে তার পরের পার্ট হিসাবে অ্যাড করি যে জুনিয়ররা যারা বা নতুনরা যারা আসবেন, তারা যখন যদি বিসিএসসি দেন বা যেখানে যান না কেন, জার্নিটা যদি একটু দীর্ঘ হয় বা কম্পিটিটিভ হয়, সবসময় যেন ইতিবাচক ধারণাটা থাকে যে ভালো কিছু একটা হবে, 10টার মধ্যে হওয়ার প্রবাবিলিটি কম, যে 10টার মধ্যে একটা হবে, সেই একটা আমার সঙ্গেই হতে পারে, এই পজিটিভ ধারণাটা যেন সবার মধ্যে থাকে। কারণ আমরা কিন্তু নেগেটিভিটি বা হতাশা দিয়ে কিন্তু এগুলো সম্ভব না। পজিটিভ যখন চিন্তা ভাবনা থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে, তখনই কিন্তু আমরা এগোতে পারি, এই সম্ভাবনাটা যেন সবসময় থাকে। আর একটা কথা শেয়ার করতেই হয় যে যখন 2013-তে ইঞ্জিনিয়ারিং কোচিং করতাম, তখন ওই উদ্ভাসে দেখতাম যে আপনার একটা কোটেশন থাকতো যে ভালো মানুষ হওয়া আগে জরুরি, ভালো ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা ভালো যাই হোক না কেন, তার আগে সবার আগে হওয়া উচিত ভালো মানুষ। তখন ওই কথাটা খুব ভালো লাগতো। ওই কথাটা আমি সবসময় যে আমার যে ভাতিজা আছে ওকেও শোনাতাম যে পড়াশোনা কম করো আর বেশি করো, ভালো যাই প্রফেশনে যাই যাও না কেন, ভালো মানুষ যেন হতে পারো। তো এই কথাটা সবসময় লালন করি এবং সবাইকে এটাই বলি যে আমরা ভালো যাই হই না কেন, কিছু না কিছু একটা তো আমরা হবই জীবনে। তো ইনশাল্লাহ ভালো মানুষ যেন আমরা হতে পারি, সেই চেষ্টা যেন থাকে। সবার জন্য শুভকামনা।
যারা আজকে শুনছেন তাদের জন্য ভাই আমি যদি বলি যে আমি মনে করি যে সবার সবসময় নিজেকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার দিকটা চিন্তা করা উচিত। আমরা এখন আজকে যারা এখানে বসে আছি আমাদেরও হয়তো লাইফ কেবল শুরু হলো, তো আমাদেরও নিজেদেরকে এভরিডে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। সো যাই করি না কেন এভরিডে নতুন জিনিস শিখতে হবে, নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ থাকতে হবে, যা করি ভালো করার চেষ্টা করতে হবে এবং সবসময় অনেস্ট থাকার চেষ্টা করতে হবে ভাই। সো এটাই আমি মনে করি সবার জন্য। ওকে, তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, তোমরা অনেক ইন্টারেস্টিং থট শেয়ার করছো। আই থিঙ্ক যারা এই পর্বটা শুনলো বা শুনবে তারা এখান থেকে অনেক বেশি ইন্সপিরেশন পাবে। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা টার্গেট ছিল যে এই অডিয়েন্স যারা শুনলো তাদের এক্সপেকটেশন তোমাদের উপর যেন চেপে যায়। সো তারা এক্সপেক্ট করবে বাংলাদেশকে সুন্দর করার জন্য তোমাদের ডেফিনেট ভূমিকা থাকবে, ভবিষ্যতে তোমাদের উপর বই লেখা হবে, এই স্বপ্নটা আমরা দেখতে চাচ্ছি, তোমাদের কন্ট্রিবিউশন নিয়ে ডকুমেন্টারি বানানো হবে, এই স্বপ্নটা আমরা দেখতে চাচ্ছি। সেই প্রত্যাশাটা আমি তো চাপাইলাম, আমার যারা দর্শক আছে তাদের পক্ষ থেকে তোমাদের উপর চাপাই দিলাম। সো দর্শক, আমরা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা সময় কাটালাম, ইন্টারেস্টিং সব থটস আমরা এখানে শুনলাম বা ডিসকাস করলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, অ্যাটলিস্ট আমার অনেক ভালো লেগেছে। সো আপনারাও আশা করি এনজয় করেছেন। সো আমাদের সবার জন্য দোয়া রাখবেন, স্পেশালি ওদের জন্য দোয়া রাখবেন, বিকজ ওরা কিন্তু অলরেডি বলেছে যে দোয়ার হিউজ পাওয়ার আছে। সো অনেক মানুষ মিলে যদি পজিটিভ দোয়া করা হয় যাতে ওরা অনেক ভালো কিছু করে, ডেফিনেটলি সেটা আমাদের সবার জন্য কল্যাণকর হবে। সো আমরা অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশটা অনেক সুন্দর হবে, মানুষে মানুষে অনেক বেশি সম্প্রীতি থাকবে, সবাই মিলে আমরা অনেক ভালো থাকবো, আমরা অনেক কন্টেন্টেড থাকবো এবং আমরা অনেক ইম্প্যাক্টফুল লাইফ বানাবো। তো সেই স্বপ্নটা আমরা দেখতে চাই এবং সেই স্বপ্নটা ওদের হাত ধরে আরও বেশি বাস্তবায়িত হবে, এই প্রত্যাশা রেখে আমরা আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।